আচ্ছা, তাহলে তাহলে আমরা আগের দিন যেটা করে রেখেছিলাম যে অ্যাটলিস্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিঞ্জার ইকুয়েশন গুলোকে সব সেপারেট করে রেখেছিলাম ফর আর ডিপেন্ডেন্ট পার্ট, থিটা ডিপেন্ডেন্ট পার্ট অ্যান্ড ফাই, মানে থিটা অ্যান্ড ফাই ডিপেন্ডেন্ট পার্ট তো সেই ডিজি রোটারের ক্ষেত্রেই করেছিলাম, আর আর ডিপেন্ডেন্ট পার্টটা আগের দিন করেছিলাম, করে মোটামুটি সলিউশনটা বলে রেখে দিয়েছিলাম। তারপরে সেই ওয়েভ ফাংশন গুলো কেমন হয় কি ব্যাপার সেটা নিয়ে ডিটেলে আর যাওয়া হয়নি। তাহলে আজকে তাহলে সেখান থেকে আবার ভালো করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আর ডিপেন্ডেন্ট পার্টটা কি বলেছিলাম? তাহলে মেনলি হচ্ছে যেটা পড়তে হবে সেটা সলিউশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিঞ্জার ইকুয়েশন ফর hydrogen or hydrogen like one electron সিস্টেম, এইটা মেনলি পড়তে হবে, এইটা। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আচ্ছা এইটা মেনলি পড়তে হবে। আচ্ছা, তাহলে আমাদের যেটা আর ডিপেন্ডেন্ট পার্ট যেটা এসেছিল, আর ডিপেন্ডেন্ট পার্ট, আর ডিপেন্ডেন্ট পার্ট, থিটা ডিপেন্ডেন্ট পার্ট আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট। তাহলে প্রথমে লেটস টক অ্যাবাউট আর ডিপেন্ডেন্ট পার্ট। তাহলে আর ডিপেন্ডেন্ট পার্ট আগের দিন মোটামুটি লিখে রেখে দিয়েছিলাম যে এরকম একটা দেখতে আসে, আর সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এল আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ওপর ডিপেন্ড করে অ্যাজ এ ফাংশন অফ স্মল আর, এইভাবে লেখা হয় ওয়েভ ফাংশনটাকে। সেইটা আসে হচ্ছে যদি লিজেন্ড্রি ল্যাগুয়ের পলিনোমিয়াল দিয়ে সলভ করি, তাহলে সেটা আসে দেখতে এরকম যে মাইনাস রুট ওভার এন মাইনাস এল মাইনাস ওয়ান, n minus l minus 1 factorial by 2n into n plus 1 factorial to the power cube into 2 by n a 0 totalটার whole to the power l plus 3 by 2 into r to the power l into e to the power minus r by n a 0 into l n plus 1 উপরে 2l plus 1 into 2r by n a 0, এইটা এইটা এসেছিল, এইটা আসে বলেছিলাম। যেখানে এই যে প্রথমত হচ্ছে এই যে এইটাকে এই পুরো পার্টটাকে, এইটাকে বলে অ্যাসোসিয়েটেড ল্যাগুয়ের পলিনোমিয়াল, এইটাকে বলে। আচ্ছা, তারপরে এ জিরোটা বলেছিলাম বোর রেডিয়াস, মানে এগুলো তোমরা সব জানো। আচ্ছা, আর আর এইখানে হচ্ছে, আর এখানে এন ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালু 1 2 3 ডট 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 এইটা হতে পারে। আচ্ছা, এল হচ্ছে, এল এর ভ্যালু 0 1 2 3 ডট ডট ডট, এইটা হচ্ছে বেসিক্যালি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলতে পারি এটাকে। আর ফর এ given value of n allowed values of l টা কি হবে,
মানে n এর ভ্যালু যদি 0 হয়, মানে n এর ভ্যালু যদি মানে n যদি 1 হয়, তাহলে l এরও একটাই ভ্যালু থাকবে, সেটা হচ্ছে গিয়ে 0। তাহলে এরকম ভাবে মানে ফর এ গিভেন ভ্যালু অফ n, allowed values of l will be 0 1 2 3 ডট ডট করে n-1 অবধি। তার মানে কি, মানে দেখো n এর ভ্যালু যদি 1 হয় তাহলে l এর ভ্যালু কি হবে 0, তার মানে বেসিক্যালি l এর ভ্যালুটা কি হলো 1 - 1 0। তাহলে এইভাবে অ্যালাউড ভ্যালুজ অফ l হবে, l হবে n-1 অবধি। তার মানে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর ভ্যালু হবে 0 আর 1, তার মানে কত দূর হলো 2 - 1 1 অবধি হলো, এইটা বলতে চেয়েছি। তাহলে সেরকম ভাবে l এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা s অরবিটাল, l এর ভ্যালু 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল এন্ড সো অন। এইভাবে যায় অরবিটাল গুলো। এইভাবে যায় অরবিটাল গুলো। আচ্ছা আচ্ছা, আর একটা কি জিনিস, আর একটা হচ্ছে এই যে এই মানে রেডিয়াল পার্ট বা আর ডিপেন্ডেন্ট পার্ট, এই ওয়েভ ফাংশনটা এই ইটসেলফ একটা অর্থোগোনাল ওয়েভ ফাংশন, মানে অর্থ নর্মাল ওয়েভ ফাংশন। এই যে এই শুধু আর ডিপেন্ডেন্ট পার্ট যদি দেখি তাহলে এই আর ডিপেন্ডেন্ট পার্টটা ইটসেলফ একটা অর্থ নর্মাল ওয়েভ ফাংশন, মানে অর্থ নর্মালাইজেশন ক্রাইটেরিয়া মেনে চলে। মানে কি, মানে এটাকে জাস্ট লিখতে পারি যে ইন্টিগ্রাল ওভার all space 0 to infinity r n l r star complex conjugate into r n prime l prime r, তারপরে হচ্ছে এখানে হবে ওই ডি টাউ, যেখানে ডি টাউ হওয়া উচিত, কিন্তু আমরা দেখি মানে প্রথমেই বলে নিয়েছিলাম যে এই ডি টাউটাকে মানে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে যেটা ভলিউম এলিমেন্ট ডি টাউ, সেটা পোলার কোঅর্ডিনেটে যদি 3D তে কনভার্ট করি তাহলে তার ভ্যালু আসে আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটা প্রথমেই বলে নিয়েছিলাম 3 ডাইমেনশনে। তাহলে এবার এইখানে যেহেতু শুধু আর ডিপেন্ডেন্ট পার্ট থাকবে, তার মানে আর স্কোয়ার ডি আরটা এর সাথে থাকবে। এগুলো পরে যখন সব একসাথে লিখবো তখন বুঝতে পারবে এই ব্যাপারগুলো, বাট এখন আমি শুধু আর ডিপেন্ডেন্ট পার্টের জন্য বলছি। এইটুকু আমরা জানি যে যেটা ডি টাউ হয়, এই যে ডি টাউ যেটা হয় কার্টেশিয়ান কোঅর্ডিনেটে ভলিউম এলিমেন্ট, সেটা 2 ডাইমেনশনে কি করে কনভার্ট করতে হয় ডি টাউ থেকে, সেটা আগে করিয়েছিলাম রিজিড রোটারের সময় বা পার্টিকেল রোটেটিং অন এ রিং এর সময়। তেমন 3D তেও যদি করি তাহলে একটা 3x3 ম্যাট্রিক্স হবে, সেটা নিয়ে যদি করি যেখানে একটা জ্যাকোবিয়ান আসবে, সেই জ্যাকোবিয়ানের একটা ভ্যালু বেরোবে, যেটা বেরোয় হচ্ছে আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা বেরোয়। এবার এখানে তো শুধু আর ডিপেন্ডেন্ট পার্ট, তার মানে শুধুই আর স্কোয়ার ডি আরটা থাকবে। তাহলে এইটা হবে হচ্ছে আর স্কোয়ার ডি আর, এইটা ইকুয়ালস টু ডেল্টা এল এল প্রাইম, ডেল্টা এল এল প্রাইম মানে আগে এন লেখা উচিত, ডেল্টা এন এন প্রাইম, ডেল্টা এন এন প্রাইম আর ডেল্টা এল এল প্রাইম। এটা হবে যেখানে where delta n n prime equals to 1 হবে when n equals to n prime and equals to 0 হবে when n not equals to n prime, এটা, and delta l l prime equals to 1 হবে when l equals to l prime and equals to 0 হবে when l not equals to l prime। তার মানে যেটাকে বলা হয় ক্রনিকার ডেল্টা। তাহলে এইটা দিয়ে এই অর্থ নর্মালাইজেশন ক্রাইটেরিয়াটা আসে। তাহলে আর ডিপেন্ডেন্ট পার্টটা ইটসেলফ অর্থ নর্মালাইজড ওয়েভ ফাংশন, ঠিক আছে। আর যদি নর্মালাইজ না হয় তাহলে সেটাকে কি করে নর্মালাইজ করে নিতে হয় সেগুলো আমরা জানি, সেগুলো আবার এটার ক্ষেত্রেও দেখবো, একই জিনিস, জাস্ট এটা বড় ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। তাহলে এই যে এটা হলো আর ডিপেন্ডেন্ট পার্টের সলিউশন এবং তার ওয়েভ ফাংশন কেমন হয়। তাহলে যদি এইবার যদি এই আর ডিপেন্ডেন্ট পার্টটা যদি এন আর এল এর উপর ডিপেন্ড করে এবং এর ভিতরে যদি এন আর এল এই ব্যাপারগুলো এইভাবে বসে থাকে, তাহলে ফাইনালি দেখা যায় যে এই যে এবার যদি এন এর বিভিন্ন ভ্যালু এল এর বিভিন্ন ভ্যালু বসাই এবং এই অ্যাসোসিয়েটেড ল্যাগুয়ের পলিনোমিয়ালের বিভিন্নটা ভ্যালু আছে, এন এবং এল এর বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য এইগুলোর আর কি নিউমেরিক্যাল জাস্ট ভ্যালু আছে আর কি,
সেটা যদি আমাদের সাপ্লাই করে দেওয়া হয়, কারণ আমরা যেহেতু অঙ্কটা করছি না সেই জন্য এই পলিনোমিয়ালটাকে ভাঙলে কি হয় এটা নিশ্চয়ই মধ্যে আর ঢুকবো না। তাহলে এই ভ্যালুগুলো যদি ফর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুজ অফ এন অ্যান্ড এন এর জন্য সাপ্লাই করে দেওয়া হয়, তাহলে আর এন এল এর ভ্যালুটা লিখে দিতে পারবো। সেগুলো কেমন হয় দেখতে, কেমন হয় মোটামুটি মোটামুটি এইটা ধরো এন এর ভ্যালু, এল এর ভ্যালু, আর ফাইনালি আর এন এল আর এর ভ্যালু, এইটা এইটা কেমন হয়, কি হতে পারে, এন এর ভ্যালু 1 থেকে শুরু হয়, তখন এল এর ভ্যালু 0 হয়, তার মানে আর এর ভ্যালু হবে 1 0 1 0। এইটা এটা কেমন এটা কেমন হয়, এটা দেখতে হয় এরকম 2 ইন্টু জেড বাই এ 0 টু দি পাওয়ার 3 এর 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এ 0। এইগুলো হয় হচ্ছে ফর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের জন্য, মানে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের জন্য। এবার হাইড্রোজেন হলে জেডটা 1 হয়ে যাবে, ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপরে হতে পারে এল এর ভ্যালু 2, এল এর এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু কি হতে পারে, এল এর ভ্যালু প্রথমে 0 হতে পারে, তাহলে সেটা হচ্ছে R20 হবে, তার মানে সেটা R20 এর ফাংশনটা সেটা হয় হচ্ছে 1/√2 ইন্টু জেড বাই এ 0 টু দি পাওয়ার 3 এর 2 ইন্টু 1 মাইনাস জেড আর বাই এ 0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই 2a0। এইটা হয়, এইটা হয়ে হচ্ছে R20 এর ভ্যালু। আর এল এর ভ্যালু কি হতে পারে, 1 হতে পারে, তাহলে তখন এটা হয়ে যাবে R21 হয়ে যাবে, R21। তার ভ্যালুটা হয় হচ্ছে 1/2√6 ইন্টু জেড বাই এ 0 টু দি পাওয়ার 3 এর 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই 2a0। এইটা হয়, ঠিক আছে, এরকম ভাবে। তারপরে এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে এল এর ভ্যালু 0 হতে পারে, তখন এটা হবে R30। তারপরে এল এর ভ্যালু 1 হতে পারে, তখন এটা হবে R31। এবং ফাইনালি এল এর ভ্যালু কত অবধি হতে পারে, n-1 অবধি, মানে 3-1 অবধি, তার মানে 2 হতে পারে এইটা, তার মানে সেটা তখন হবে R32। তাহলে তার এরকম আরো কিছু কমপ্লিকেটেড ভ্যালু থাকবে এরকম ভাবে, মানে কিছুই নয়, আগের ইকুয়েশনটাকে সলভ করলেই বেরিয়ে যাবে এইগুলো, এই প্রথমের দিকের ব্যাপারগুলো তো সব এইগুলো বেরিয়ে যাবে, শুধু এই অ্যাসোসিয়েটেড ল্যাগুয়ের পলিনোমিয়াল যেটা তার ভ্যালুটা জানতে হবে ফর পার্টিকুলার ওই এল আর এন এর ভ্যালুর জন্য, এটাই হচ্ছে ব্যাপার, এই ব্যাপারটা শুধু জানতে হবে, আর বাকি সব একই রকম হবে, ঠিক আছে। তাহলে এইটা দেখা গেল, হ্যাঁ, তাহলে এইভাবে হচ্ছে গিয়ে এই ভ্যালুগুলো এখানে পাওয়া যাবে আর এর এই ভ্যালুগুলো। আচ্ছা, তাহলে এইবার তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে ফাইনালি, আচ্ছা তাহলে এবার এইখানে এই যখন আমি এই আর এর ভ্যালুগুলো পাচ্ছি, তার মানে এই ওয়েভ ফাংশনগুলো পাচ্ছি, মানে এই ওয়েভ ফাংশন দেখি যেমন পার্টিকেল ইন এ বক্স বা সিম্পল হারমোনিক অসিলেটর এগুলোর ক্ষেত্রে যেমন করেছি, ওয়েভ ফাংশনগুলো দেখে যে কোথায় ওয়েভ পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি 0 হচ্ছে, মানে 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 পার্টিকেল ইন এ বক্সের জন্য যেমন করেছি যে এক্স এর কোন ভ্যালুর জন্য এক্স এর কোন কোন ভ্যালুতে ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে, বা সিম্পল হারমোনিক অসিলেটরও তাই, এক্স এর কোন ভ্যালুতে ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে সেগুলোকে বলেছি নোডাল প্লেন, নোডাল পয়েন্ট বা নোডাল প্লেন বলেছি। তার মানে এইখানেও সেম জিনিস থাকবে যে আর এর কোন একটা পার্টিকুলার ভ্যালুতে এই ওয়েভ ফাংশনটা 0 হবে, যেগুলোকে আমি বলবো নোডাল প্লেন, আর রেডিয়াল পার্ট থেকে পাচ্ছি মানে ওগুলোকে বলবো রেডিয়াল নোড। তাহলে সেটা দেখা যায় যে মানে নাম্বার অফ, তাহলে এখানে মানে সাম পয়েন্টস টু নোট, এটা যদি বলি তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, 1 নম্বর পয়েন্ট কি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে নাম্বার অফ রেডিয়াল নোটস, সেটা হয় n-l-1, এটা দেখা যায় নাম্বার অফ রেডিয়াল নোটস হয় n-l-1 রেডিয়াল পার্ট থেকে আসে। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি দেখা গেল যে এই ওয়েভ ফাংশনগুলো কি, এই ওয়েভ ফাংশনগুলো হচ্ছে এই যে r টু দি পাওয়ার l, মানে l এর ভ্যালু যত বাড়বে মানে মানে ওই ওয়েভ ফাংশনটাই r মানে r টু দি পাওয়ার l তত বাড়বে, আর এই আর l এর ভ্যালু যত বাড়বে তত কি, তার মানে তত বেশি রেডিয়াস বেশি আর কি, মানে তত দূরের দিকে নিউক্লিয়াস থেকে দূরের দিকে অরবিটাল গুলো,
আচ্ছা, তাহলে এই যে মানে এখান থেকে মানে এই যে এইগুলো দেখা গেল যে এই রেডিয়াল যে আর ডিপেন্ডেন্ট পার্টটা সেটা প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এল, তারপরে প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস, মানে এখান থেকে যদি দেখো যে তাহলে তাহলে এই যে আর এন এল দিস ইজ প্রপোর্শনাল টু স্মল আর টু দি পাওয়ার এল, হ্যাঁ এরকম। তারপরে মানে বেসিক্যালি এই এল এর ওপর ডিপেন্ড করে যাচ্ছে, কিভাবে এল এর ওপর ডিপেন্ডেন্সিটা আসছে এরকম ভাবে। তারপরে 3 নম্বর হচ্ছে মানে এই যে আর এন এল যেটা দিস ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এন এ জিরো, এন এ জিরো। তার মানে যত আমার ওই মানে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের সাথে সাথে জেডটা চেঞ্জ হবে। আর যদি তোমার 2s অরবিটাল হয় তাহলে 2a0, 3s অরবিটাল হলে 3a0। তার মানে এই যে আমার এক্সপোনেনশিয়ালের উপরে এই জিনিসটা কি আছে সেটা দেখেও কিন্তু তোমরা এরপর থেকে বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি কোন অরবিটাল। কারণ কি, কারণ এই আর এর এন ডিপেন্ডেন্সিটা এরকম ভাবে আসে এই রেডিয়াল পার্টের, আর এল ডিপেন্ডেন্সিটা এই 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 ব্যাপারটা থেকে আসে, আর টু দি পাওয়ার এল এর সাথে আসে। তার মানে এরকম কিছু কিছু জিনিস আমরা মানে নোট করতে পারি এই আর ডিপেন্ডেন্ট পার্টটা থেকে, যাতে করে যদি ফিউচারে আমাদেরকে জাস্ট একটা ওয়েভ ফাংশন তুলে দিয়ে বলে দেয় যে বলো এটা কোন অরবিটাল, তার জন্য আমাদের কি বুঝতে হবে, এন বুঝতে হবে, এল বুঝতে হবে। তাহলে সেই আর ডিপেন্ডেন্ট পার্টটা দেখে যেন বলতে পারি এটা কোন অরবিটাল। এরকম কোশ্চেন প্রচুর আসে, সেই জন্যই এগুলো আলাদা করে জাস্ট মেনশন করে দেওয়া হলো। ঠিক আছে, যেন একটা হচ্ছে রেডিয়াল নোটটা বুঝতে হবে আর তার সাথে এই দুটো জিনিস বুঝতে হবে যে এক্সপ্রেশনে এই এই ডিপেন্ডেন্সি গুলো কিভাবে আছে, মানে আছে মানে আর এর উপরে আর এর সাথে এলটা কি করে, মানে আর টু দি পাওয়ার এল যদি লিখতে চাই তাহলে সেই এলটা কত আসছে, আর এক্সপোনেনশিয়াল পার্টে এই এ জিরোর সাথে কতটা কি মানে ফ্যাক্টর গুণ হয়ে আছে, তাহলে সেটা হচ্ছে এন। বুঝতে পেরেছো যেটা বলতে চাইছি? বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, আর টু দি পাওয়ার এল দেখো, এই দেখো আচ্ছা প্রথমটাই দেখো এখানে এলটা তো জিরো, তাহলে এখানে আর টু দি পাওয়ার জিরো হয়ে আছে। তো মানে সব সময় মাথায় রেখে দিতে হবে যে আমাদের রেডিয়াল পার্টটা এইটা হয়, স্মল আর টু দি পাওয়ার এল এর সাথে প্রপোর্শনাল হয়, এই যে এইখানে স্মল আর টু দি পাওয়ার এল এর সাথে প্রপোর্শনাল। আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস, এইটা হচ্ছে ফর হাইড্রোজেন অ্যাটম লিখেছি, এখানে একটা জেড থাকা উচিত, কিন্তু এইটা জাস্ট ফর হাইড্রোজেন অ্যাটম লিখেছি বলে জেডটা 1 হয়ে গেছে আর কি। তাহলে এইখানে আছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এন এ জিরো। তার মানে এই দুটো পার্ট মাথায় রেখে দিতে হবে, যার ডিপেন্ডেন্ট পার্টটা এইটা হয়, এটার সাথে প্রপোর্শনাল হয়। তাহলে এইবার দেখো তোমাকে যদি এইটা সাপ্লাই করে দেয় এখানে, তো তখন তো তোমাকে 1 0 বলে দেবে না, তোমাকে বলবে যে ধরো সাই উইচ ইজ এ ফাংশন অফ আর, সেইটা হচ্ছে এইরকম। তাহলে এখানে তোমাকে জানতে মানে এবার তুমি জানো যে এই ফাংশনটা আর টু দি পাওয়ার এল এর সাথে প্রপোর্শনাল আর ই টু দি পাওয়ার জেড আর বাই এজ এর সাথে। আচ্ছা জেডটা তখন কিছু একটা দিয়ে দেবে, হাইড্রোজেন অ্যাটম দিলে 1 দেবে বা কিছু। তাহলে তুমি এখানে আর টু দি পাওয়ার এল কি হবে, এখানে তো আমি এটা আর টু দি পাওয়ার জিরো আছে, তাহলে তুমি এটা বুঝে গেলে যেখানে জিরো আছে তাহলে এলটা জিরো মানে এটা অবশ্যই এস অরবিটাল হবে। এটাতে আমরা প্রথম সিদ্ধান্তে চলে আসলাম। তারপরে হচ্ছে নেক্সট এন, এন দেখবো এক্সপোনেনশিয়াল পার্টে এখানেও 1 আছে, তার মানে এটা 1 এস অরবিটাল। ঠিক আছে, ঠিক আছে এটা। তাহলে এইভাবে হলো আর ডিপেন্ডেন্ট পার্ট। আচ্ছা এরপর থিটা ডিপেন্ডেন্ট পার্ট কি হয়, থিটা ডিপেন্ডেন্ট পার্টও আগের দিন বলেছিলাম কিনা মনে নেই, যাই হোক থিটা ডিপেন্ডেন্ট পার্ট কি হয়, তাহলে সেটা হয় হচ্ছে, সেটা কেমন হয় সেটা দেখা যাক। থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেটা কেমন দেখতে ছিল, সেটা ছিল হচ্ছে প্রথমত 1 বাই সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি ডি থিটা প্লাস এল ইন্টু এল প্লাস 1 মাইনাস এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে থিটা থিটা ইকুয়ালস টু 0, এরকম একটা দেখতে ছিল, যেখানে ওই এম স্কোয়ারটা মানেই হচ্ছে মানে এমটা তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা ছিল। এবং এইখান থেকে এখান থেকে যে যদি আমি ওই ইকুয়েশন গুলো সলভ করি, এই ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে সেখান থেকে মানে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে
মানে মানে একটা তো এনার্জি পাওয়া যাবে। এবার এনার্জি কি, যখনই আমরা থিটা ডিপেন্ডেন্ট পার্ট বা মানে আর কি তোমার বলতে চাইছি যে স্ফেরিক্যাল পার্টে যখনই চলে আসছি, তখন মানে বেসিক্যালি আমি বলতে চাইছি যখন রোটেশনাল, মানে এগুলো তো বেসিক্যালি রোটেশনাল মোশন কে করবে, তো রোটেশনাল মোশনের দিকে যখনই চলে আসছি তখন আমার এনার্জিটা হয়ে যায় এল স্কোয়ার বাই টুয়াইস আই হয়ে যায়। তো সেই জন্য আমাদের এল স্কোয়ার জানাটা খুব দরকার হয়ে পড়ে। হ্যাঁ, এল স্কোয়ার জানলেই এনার্জি সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি, আর তার সাথে ওয়েভ ফাংশন পাবো। তাহলে এইটা থেকে আমরা এল স্কোয়ার পেলেই আমাদের এনার্জি সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে, আর ওয়েভ ফাংশন পাবো। যেমন আগে এখানে আমি শুধু আর ডিপেন্ডেন্ট পার্টের ওয়েভ ফাংশনটা নিয়ে কথা বললাম, এনার্জিটা দেখবে আগের ক্লাসে লিখে দিয়েছি। এনার্জিটা আসে হচ্ছে একদম সেই বোর থিওরির থেকে যে এনার্জিটা আমরা পেয়েছিলাম সেটাই আসে, এক্স্যাক্টলি এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের রেডিয়াল পার্টটা সলভ করে ওই এনার্জিটাই আসে। এটা আগের দিন লিখে দিয়েছিলাম, জন্য এখানে আর লিখলাম না। হ্যাঁ, আর থিটা ডিপেন্ডেন্ট পার্ট সম্পর্কে পার্টের সলিউশন সম্পর্কে কিছু বলিনি বলে এইখানে ওই এনার্জিটা থেকেই শুরু করছি। তাহলে আফটার সলভিং দিস ইকুয়েশন উই গেট, প্রথমত হচ্ছে এক নম্বর এই ইকুয়েশনটা পাই যেখানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর এল স্কোয়ার, সেটা থিটা থিটার মানে থিটা থিটার সাথে ওপর কাজ করে আইগেন ফাংশন দেয়, যেটা হয় হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান থিটা, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার থিটা থিটা, এটা দেয়, এটা দেয়। এইবার এবার এবার আমাদের কাছে কোয়ান্টাম মেকানিক্সের থার্ড পস্টুলেট আছে, এইচ কার স্কোয়ার থিটা থিটা, এইটা দেয়, এটা হচ্ছে দেয়। আচ্ছা, এবার আমরা জানি থার্ড পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স, যদি কোনো একটা অপারেটর আইগেন ফাংশন আইগেন ভ্যালু ইকুয়েশন দেয়, তাহলে সেক্ষেত্রে এই তার যে আইগেন ভ্যালুটা সেটাই হচ্ছে ওই করসপন্ডিং অপারেটর বা তার যে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল তার ভ্যালু। এটা আমরা জানি। যদি আইগেন ফাংশন না দেয় তাহলে প্রবলেম, সেই জন্য আমাদের ফোর্থ পস্টুলেটের দরকার হয়েছিল। কিন্তু যদি আইগেন ফাংশন দেয় তাহলে ওই এই আইগেন ভ্যালুটাই হচ্ছে এই এই ক্লাসিক্যাল করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালু, তার মানে যে এল স্কয়ারের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্কোয়ার অফ স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল স্কোয়ার হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার, এইটা তাও এরকম হয়। আর এখান থেকে মানে এটা এখান থেকে ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হবে হচ্ছে মড অফ এল এল রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ কাট, এইটা। আর এইটা পেয়ে গেলেই এখান থেকে আমরা ওই এনার্জিটা পেয়ে যাব, সেটা হয় হচ্ছে এল স্কোয়ার বাই টুয়াইস আই, এইটা হয়। এল এর ভ্যালু যদি এই যে এইটা হয় তাহলে সেখান থেকে এনার্জিটা পেয়ে যাব। তাহলে এইখানে এই এনার্জিটা এল এর ওপর ডিপেন্ড করে যাচ্ছে, সেটা তো আমরা এর আগে দেখেওছি। ডিজি রোটারের ক্ষেত্রে ইজি রোটারের যেখানে শুধু থিটা আর ফাই যেখানে ছিল সেখানে তো দেখেছি এনার্জি কি হয়, ওই এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টুয়াইস আই, এটাই তো হয়। এইটা জাস্ট মানে এখান থেকেই পেয়ে যাব। তো ঠিক আছে, সেটা হলো একটা এক নম্বর। আর দু নম্বর কি, দু নম্বর হচ্ছে ওয়েভ ফাংশন। তাহলে থিটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ ওয়েভ ফাংশন, সেটা কি হয়, সেটা হয় হচ্ছে থিটা এল, এটা এম এর ওপর ডিপেন্ড করে, এল আর এম এর ওপর, হুইচ ইজ এ ফাংশন অফ থিটা। এইটা হয় হচ্ছে এইটা ওই লিজেন্ড্রি পলিনোমিয়াল সলভ করে এইটা পাওয়া যায়, ইজি রোটারের সময় বলেছিলাম। তাহলে সেটা দেখতে হয় এরকম, 2l প্লাস 1 ইন্টু এল মাইনাস মড অফ এম ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু এল প্লাস মড অফ এম ফ্যাক্টোরিয়াল পি টু দি পাওয়ার না পি এ সাফিক্সে এল মড অফ এম কস থিটা, এইটা।
যেখানে এই যে এই পার্টটা, এইটা হচ্ছে লিজেন্ড্রি পলিনোমিয়াল, যার বিভিন্ন ভ্যালু অফ এল এবং এম এর জন্য এই লিজেন্ড্রি পলিনোমিয়ালের ভ্যালু মানে অঙ্ক করে বার করা যায়, যদি পলিনোমিয়ালটা কি করে সলভ করতে হয়, পলিনোমিয়ালের এক্সপ্রেশন কি হয়, এগুলো যদি জানি এবং কি করে সলভ করতে হয়, তাহলে ফর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু অফ এল আর এম এর জন্য এই লিজেন্ড্রি পলিনোমিয়ালের ভ্যালু বার করা যায়। এবং সেটা যদি তোমাকে সাপ্লাই করে দেওয়া হয়, তাহলে এল এম এর ভ্যালুটা বার করতে পারবো, কারণ এল আর এম এর ভ্যালু যদি জানি তাহলে এটা বার করতে পারবো। তাহলে সেরকম করে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা পড়বো, এই পাবো। তাহলে where m is the magnetic quantum number, magnetic orbital কোয়ান্টাম নাম্বার। এটাকে অনেক সময় ওই এম সাফিক্সে এল দিয়েও লেখা হয়। এবং এর ভ্যালু কি কি হবে? ফর এ গিভেন ভ্যালু অফ এল এর জন্য অ্যালাউড ভ্যালুজ অফ এম এল কি হবে? 0 থেকে শুরু করে +-1 +-2 ডট 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 করে +-l অবধি হবে। এটা দেখেছি যখন আমরা ফাই ডিপেন্ডেন্ট পার্ট নিয়ে কথা বলেছিলাম, তখন একদম পরিষ্কার অঙ্ক করে পরিষ্কার করে বুঝেছিলাম যে এমএল এর ভ্যালু এটাই হতে পারে, 0 +-1 +-2 +-3 এইভাবেই যেতে পারে, তাহলেই একমাত্র এফ ফাংশনটা ভ্যালিড। সেটা একদম ক্লিয়ার করে দেখে নিয়েছিলাম, অতএব এখানে কোনো কনফিউশন নেই। এবং সেটা যাবে কত দূর? সেটা হচ্ছে এল এর ভ্যালু অবধি যাবে, +-এল এর ভ্যালু অবধি যেতে পারে। মানে যেখান থেকে বোঝা যায় যে এই ওয়েভ ফাংশনগুলোতে একটা 2l+1 নাম্বার অফ ডিজেনারেসি থাকে। তার কারণ হচ্ছে, দেখেছিলাম যে এমএল এর ভ্যালু যদি এরকম করে চেঞ্জ হয়, তাহলে ওয়েভ ফাংশনগুলো চেঞ্জ হচ্ছে, বাট এনার্জি তো শুধু এল এর উপর ডিপেন্ড করে। তাহলে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ এল এর জন্য এম এল এর ভ্যালু এইভাবে চেঞ্জ হচ্ছে, মানে ওয়েভ ফাংশন গুলো চেঞ্জ হচ্ছে, ওই সাই গুলো বা ওয়াই যদি বলি, স্পেরিক্যাল হারমোনিক্স যদি বলি, তাহলে সেইগুলো চেঞ্জ হচ্ছে। বাট এনার্জি শুধুমাত্র এল এর উপর ডিপেন্ড করে, কিন্তু এল এর ভ্যালু তো একটাই, সেই জন্য এনার্জি একই থাকছে। তার মানে কোন একটা পার্টিকুলার ভ্যালু অফ এল এর জন্য দেয়ার আর 2l+1 নাম্বার অফ ওয়েভ ফাংশন, যেখান থেকে ডিজেনারেসিটা অ্যারাইজ করছে। ডিজেনারেসিটা কত? 12+1 নাম্বার অফ ডিজেনারেসি অ্যারাইজ করছে। সেগুলো আগের দিন বলেছিলাম, আচ্ছা আচ্ছা, এখানে এটা কি? এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি পলিনোমিয়াল, এটা বলেছিলাম। আর এই মানে এটা, আচ্ছা এইটার একটা ভ্যালুও লিখে দেওয়া যেতেই পারে। সেটা হয় হচ্ছে এরকম, PL mod of m cos থিটা, এইটা এর এক্সপ্রেশনটা হয় হচ্ছে এরকম, 1 - cos স্কোয়ার থিটা টু দি পাওয়ার m/2 dm by d cos to the power m theta into PL cos theta। এটা মানে এর আগেও লিখেছিলাম একবার আর কি, এইটা এরকম, যেখানে where PL cos theta এটাকে বলা হয় লিজেন্ড্রি পলিনোমিয়াল। এইটা তো ঠিক আছে, এগুলো যাই হোক, ওটাগুলো অত জাস্ট ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য, যা মানে মানে যা যা লিখে দিচ্ছি সবকিছুরই যেন একটা মানে ক্লিয়ার আইডিয়া থাকে তোমাদের, তার জন্য জাস্ট ফর দ্য কমপ্লিটনেস এগুলো লিখে দিচ্ছি। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোন ওয়েভ ফাংশন কার উপর কিভাবে ডিপেন্ড করছে, সেখান থেকে এনার্জি কি আসছে, সেখান থেকে এনার্জি স্টেটগুলোর কি চেঞ্জ আসছে, সেইগুলো ইম্পর্টেন্ট। সেই যে কথাগুলো বারবার বলছি বা ওয়েভ ফাংশন গুলো দেখাচ্ছি, দ্যাট আর মোর ইম্পর্টেন্ট, এগুলো তো ইম্পর্টেন্ট না।
আচ্ছা, তাহলে আমি কি দেখলাম যে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা এল আর এম এর উপর ডিপেন্ড করে। তাহলে তার এক্সপ্রেশন গুলো কেমন হয়, থিটা ডিপেন্ডেন্ট পার্টের এক্সপ্রেশন গুলো ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এল আর এম এর উপর, সেটা দেখে নেওয়া যাক। তাহলে এখানে লিখছি এল এর ভ্যালু, এখানে লিখছি এম এর ভ্যালু, আর এখানে লিখছি ফাইনালি থিটা এল এম থিটা এর ভ্যালু। আচ্ছা, তাহলে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এম এর ভ্যালুও 0 হবে, এম এর ভ্যালুও 0 হবে। আচ্ছা, তাহলে এম এর ভ্যালু 0 হবে, তাহলে তখন এর ভ্যালুটা কেমন হয়, এর ভ্যালুটা হয় হচ্ছে থিটা 0 0 থিটা, সেটা হয় হচ্ছে 1/√2, এটা হয়। এগুলো কিন্তু জাস্ট তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য লিখছি, এগুলো কোনো কিছু মেমোরাইজ করতে হবে না, বুঝতে পারছো কিনা সেটা ইম্পর্টেন্ট, এগুলো সব দিয়ে দেওয়া থাকবে যখন কিছু করতে দেবে। আচ্ছা, এটা হলো। এবার যদি এল এর ভ্যালু 1 হয় তাহলে এম এল এর ভ্যালু, এম বা এম এল যদি বলি, এম এল এর ভ্যালু কি হতে পারে, কি হবে, 0 থেকে শুরু করে প্লাস মাইনাস এল অবধি। তার মানে এম এল এর ভ্যালু তিনটে হতে পারে, 2l + 1 নাম্বার অফ এম এল ভ্যালু বলেছি, তার মানে 2 × 1 + 1, তার মানে তিনটে এম এল এর ভ্যালু থাকবে। সেটা কি কি হবে, 0 থেকে শুরু করে প্লাস মাইনাস এল অবধি। তাহলে এল এর ভ্যালু যদি 1 হয় তার মানে 0 থেকে শুরু করে মানে প্রথমে একটা 0 হবে, তারপরে একটা +1 হবে, তারপরে একটা -1 হবে, এইভাবে হবে। তার মানে এটা হবে হচ্ছে থিটা এল হচ্ছে 1, এম এল হচ্ছে 0, থিটা এইটা 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 ইকুয়ালস টু হবে √6 cos থিটা এইটা। আচ্ছা, তারপরেরটা কি হবে, এই প্লাস মাইনাস ওয়ানটা আমি একসাথে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা কি হবে, থিটা +-1 0, সরি থিটা এটা হবে হচ্ছে +-1, তাহলে এটা হবে থিটা, এখানে হবে হচ্ছে 1, এটা হবে হচ্ছে +-1 থিটা, এটা কত হয়, এটা হয়, এটার ভ্যালু হয় হচ্ছে √3/2 sin থিটা, এটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা কি হতে পারে, প্রথমে 0 থেকে শুরু করে মানে 0 হবে, তার মানে এটা থিটা 2 0 থিটা এইটা, এর ভ্যালু হয় হচ্ছে 5/8 টু দি পাওয়ার হাফ 3 cos স্কয়ার থিটা -1, এটা হয়। আচ্ছা, তারপরে কি হতে পারে, +-1 হবে, প্লাস, কারণ 0 থেকে শুরু করে প্লাস মাইনাস এল অবধি, তার মানে 0 থেকে শুরু করে +-2 অবধি উইথ ইউনিট ইন্টারভ্যাল, তার মানে 0-র পর +-1 হতে পারে, ইউনিট ইন্টারভ্যালে মানে +1 যেতে পারে, ওদিকে -1 যেতে পারে, আবার ওদিকে তারপরে +-1 এর পর ওদিকে +2 যেতে পারে, আবার ওদিকে -2 যেতে পারে, ঠিক আছে, এইভাবে হবে। তাহলে +-2 অবধি যাবে, তাহলে টোটাল কটা ভ্যালু থাকবে, 2 × l + 1 মানে 2 × 2 + 1 মানে 5টা ভ্যালু থাকবে, সেটাই হচ্ছে। ঠিক আছে তো, সবাই বুঝতে পারছো তো, ঠিক আছে। এইটা, তাহলে এইটা কি হবে, এইটা হচ্ছে 15/4 টু দি পাওয়ার হাফ cos থিটা sin থিটা, এটা হবে। আচ্ছা, তারপরে হবে হচ্ছে +-2, সেটা কি হবে, থিটা 2 +-2 থিটা, এইটা এইটা হবে, হয় হচ্ছে 15/16 টু দি পাওয়ার হাফ, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা অ্যান্ড সো অন, এইভাবে এগোবে, ঠিক আছে। তাহলে এল আর এম এল বা এম এর বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য থিটার ভ্যালুগুলো এইভাবে হয়। তাহলে আমরা কি পেলাম, আর ডিপেন্ডেন্ট পার্ট পেলাম, থিটা ডিপেন্ডেন্ট পার্ট পেলাম। এবার ফাই ডিপেন্ডেন্ট পার্টের সলিউশন আমরা করতে পারি, যেটা আমরা করেছি রেজিডিউটারে, আর এখানে করব না, এখানে ডিরেক্টলি চলে যাবে সলিউশনে। তাহলে সেটা কি হয়, ফাই ডিপেন্ডেন্ট পার্টটা কেমন দেখতে হয়, তাহলে নেক্সট হচ্ছে phi dependent part of time independent Schrödinger equation, কেমন হয় সেটা,
এটা হয় হচ্ছে d2 phi phi by d phi 2 plus m square phi phi equals to 0, এইটা দেখতে হয়, এটা আমরা জানি। এবং আফটার solving this equation we get কি পেয়েছিলাম, phi যেটা m এর উপর ডিপেন্ড করে, phi m phi, সেটা দেখতে হয় হচ্ছে 1/√2 pi e to the power I m phi with m এর ভ্যালু 0 +-1 +-2 ... এইটা হয়, এটা দেখেছিলাম পরিষ্কার। এবং ওই একই, যেখানে এমটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে, ওয়্যার এম হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এটা। আচ্ছা, আর কি, এটা একটা হলো। আচ্ছা, আর কি, আর একটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, এর থেকে ওই এনার্জির ব্যাপারটা কি করে আসবে, এটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট। ফাই ডিপেন্ডেন্ট পার্ট মানে এটা শুধুমাত্র মানে একটা অ্যাক্সিস, যেটা হচ্ছে বেসিক্যালি তুমি যদি 3D ছবিটা বোঝো, তাহলে এটা পরিষ্কার বোঝা যাবে যে ফাই ডিপেন্ডেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি জেড অ্যাক্সিস থেকে আসে। তাহলে জেড অ্যাক্সিস থেকে মানে এটা যদি আমি শুধু, তার মানে শুধুমাত্র যদি জেড অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে যদি একটা আইডিয়া পাই, তাহলেই আমি বেসিক্যালি মানে এর যে এনার্জি, মানে এখান থেকে যে এনার্জির পার্টটা আসার কথা, সেগুলো সব বুঝতে পারবো। আচ্ছা, তার মানে এইটার ক্ষেত্রে মানে দেখা যায় যে ফাই ডিপেন্ডেন্ট পার্ট যেটা, এইটা হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালং জেড অ্যাক্সিস এর আইগেন ফাংশন হয়। তার মানে এল জেড, এইটাকে যদি আমি ফাই এম এল ফাই এইটার উপর কাজ করাই, তাহলে এটা দেয় এম এল ইন্টু এইচ ক্রস ফাই এম এল ফাই, এইটা দেয়। তার মানে এই যে আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছে, তার মানে ওই থার্ড পস্টুলেট কোয়ান্টাম মেকানিক্স, তার মানে এল জেড এর ভ্যালুটা হচ্ছে, এই আইগেন ভ্যালুটা হচ্ছে এল জেড এর ভ্যালু। তার মানে এই জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল জেড হয় হচ্ছে বেসিক্যালি এম এল ইন্টু এইচ ক্রস। তার মানে যে কোন ওই ফাই ডিপেন্ডেন্ট পার্টগুলোর জন্য যদি আমি এম এল এর ভ্যালু জানি, মানে এম এল এর ফর এ গিভেন ভ্যালু অফ এম এল, তার জন্য কিন্তু ওই এল জেডটা সেরকম ভাবে চেঞ্জ হয় ফর এ গিভেন ভ্যালু অফ এম এল এর জন্য। তার মানে এম এল এর কোন একটা ভ্যালুর জন্য একটা পার্টিকুলার অরবিটাল পাচ্ছি, সেই অরবিটালের এল জেড কি হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, সেরকম ভাবে সেই অরবিটালটার ওরিয়েন্টেশন ঠিক হবে। তার মানে এই যে এই এল জেড এর ভ্যালুটা জানলেই আমরা কিন্তু এটা অরবিটাল সম্পর্কে আইডিয়া পাচ্ছি। প্লাস এখান থেকে যে এনার্জি পাবো সেটা হবে কেল স্কয়ার বাই টুয়াইস আই। তাহলে যদি শুধু জেড ডিপেন্ডেন্ট পার্ট যদি এখানে থাকে, কারণ এটাতে শুধুমাত্র ফাই ডিপেন্ডেন্ট, মানে শুধু যদি ফাই ডিপেন্ডেন্ট পার্টে কনসিডার করি, তাহলে একটাই আমার যা ডাইমেনশন আছে, সেটা যদি জেড ডিমেনশন হয়, তাহলে আমার এনার্জি হবে এল জেড স্কয়ার বাই টুয়াইস আই। তাহলে সেখান থেকে এনার্জি সম্পর্কে আইডিয়া পাবো। তাহলে একটা হলো ওয়েভ ফাংশন পেলাম, একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম পেলাম। অ্যাঙ্গুলার মানে আমার পোলার কোঅর্ডিনেটে অ্যাঙ্গুলার মোমেন্টামই যথেষ্ট, সেটা জানলেই আমি অনেক কিছু পেয়ে যাব। এটা একটা হলো। আর আচ্ছা, এটা হলো। আচ্ছা, এইবার এটা একটা হলো। তাহলে এবার এখানে দেখো, তাহলে আমি এখানে কি দেখছি, তাহলে এখানে আমার ওয়েভ ফাংশনের মধ্যে কি আছে, ই টু দি পাওয়ার আই এম ফাই। তার মানে এটা হচ্ছে একটা ইমাজিনারি পার্ট, কারণ এখানে ইমাজিনারি নাম্বার আছে। আচ্ছা, এবার এম এল এর ভ্যালু যখন 0, এম বা এম এল যাই বলি না কেন, ধরো আমি যদি এখানে এম এল বলি, এগুলো যদি সব এম এল বলি, তাহলে এম এল এর ভ্যালু যখন 0, এম এল এর ভ্যালু যখন 0, তখন একমাত্র ওয়েভ ফাংশনটা 1/√2 পাই। এরপর যখন এম এল এর ভ্যালু +-1 +-2 এইভাবে যখন এগোচ্ছে, তখন সেরকম ভাবে ওয়েভ ফাংশন গুলো ই টু দি পাওয়ার মানে আই ফাই মাইনাস আই ফাই +2 আই ফাই -2 আই ফাই এরকম ভাবে হচ্ছে। তার মানে ওয়েভ ফাংশনটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তার মানে এক্সেপ্ট এম এল ইকুয়ালস টু 0, এক্সেপ্ট এম এল ইকুয়ালস টু 0, তাই তো, বাকি সবকটা ওয়েভ ফাংশনই ইন জেনারেল কমপ্লেক্স। তাহলে 3 নম্বর কি পেলাম, যে এক্সেপ্ট
ml equals to 0, the phi part of the wave function is complex in general. এটা হবে except ml equals to 0, the phi part of the wave function is complex in general. এটা হলো। আচ্ছা আচ্ছা, এই অবধি হলো, ঠিক আছে। এবার এই কমপ্লেক্স হলে অসুবিধাটা কি সেটা বলে রাখি, তারপরে আস্তে আস্তে বলবে যে কমপ্লেক্স হলো। এবার কমপ্লেক্স হলে তুমি এবার দেখো, তোমাকে তো কি প্রথম থেকে কি বলা হয়েছিল যে ওয়েভ ফাংশন আমাদের মেনলি দরকার, ওয়েভ ফাংশনের আগে ছবি এঁকে ফেলতে হবে। ছবি এঁকে ফেললেই আমরা বুঝতে পারবো কোথায় নোডাল প্লেন আছে, কোথায় পাওয়ার প্রবাবিলিটি বেশি, কোথায় পাওয়ার প্রবাবিলিটি কম, কারণ ম্যাক্সিমা মিনিমা দিয়ে যাবে। তাহলে পার্টিকেলটা বা ইলেকট্রনটাকে কোথায় পাবো বেশি, কোথায় পাবো কম পাবো, কোথায় বেশি পাবো, কোথায় পাবো না, এই ব্যাপারগুলো বুঝে যাব। আর ওয়েভ ফাংশন যদি আমরা জানি, একটা কোনো কিছুর একটা সিস্টেমের যদি ওয়েভ ফাংশন জানি এবং তার যদি ছবি এঁকে ফেলতে পারি, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় সেই সিস্টেমটা সম্পর্কে। এবার টোটাল ওয়েভ ফাংশনটা কি হবে? টোটাল ওয়েভ ফাংশন অবশ্যই আর ডিপেন্ডেন্ট পার্ট ইন্টু থিটা ডিপেন্ডেন্ট পার্ট ইন্টু ফাই ডিপেন্ডেন্ট পার্ট। এবার যদি ফাই ডিপেন্ডেন্ট পার্টে যদি এরকম ইমাজিনারি নাম্বার মিশে থাকে, তাহলে তো আমি ওটার কখনো ইয়ে করতে পারবো না, তার মানে টোটালটা তো ইমাজিনারি হয়ে গেল, টোটাল ওয়েভ ফাংশনটা। এবার যদি টোটাল ওয়েভ ফাংশন ইমাজিনারি হয়ে যায়, তাহলে আমি কি করে ছবি আঁকবো? ইমাজিনারি নাম্বারের তো আমি ছবি আঁকতে পারবো না, তাহলে আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে প্রবলেম হয়ে গেল। কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি না করতে পারি, তাহলে অরবিটালের শেপ বুঝতে পারবো না, পার্টিকেলটা কোথায় আছে কোথায় নেই, এই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারবো না, মানে জিনিসটা অনেকটা কঠিন হয়ে গেল। এই ব্যাপারগুলো মোটেই বুঝতে পারবো না যদি ওয়েভ ফাংশনে ছবি আঁকতে না পারি। তাহলে এবার আমাদের দরকার হচ্ছে, তাহলে এই ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি ওয়েভ ফাংশনকে আমাদের, মানে কমপ্লেক্স ওয়েভ ফাংশনকে রিয়েল ওয়েভ ফাংশন করতে হবে। তাহলে সেইটা একটা পার্ট থাকবে, যে তাহলে আমরা আজকে করব যে কি করে আমরা এই কমপ্লেক্সকে রিয়েল করতে পারি। আচ্ছা, এবার রিয়েল তো করব, তাহলে রিয়েল করে কি সমস্ত প্রবলেমের সলভ হয়ে যাবে? সেটা তো নিশ্চয়ই হবে, কিন্তু তার সাথে অন্য কোনো প্রবলেম এসে জুড়বে কিনা সেই ব্যাপারগুলো দেখতে হবে, সেইটা একটা ছোট পার্টে দেখতে হবে। আর এবার এখন আর ডিপেন্ডেন্ট পার্ট, থিটা ডিপেন্ডেন্ট পার্ট, ফাই ডিপেন্ডেন্ট পার্ট সব হয়ে গেছে। এবার টোটাল ওয়েভ ফাংশনটা লিখে ফেলি। টোটাল ওয়েভ ফাংশনটা কি হবে সেটা লিখে ফেলি। আচ্ছা, তাহলে এখন ওভারঅল ওয়েভ ফাংশন কি দাঁড়ালো? ওভারঅল ওয়েভ ফাংশন তাহলে কি দাঁড়ালো? সাই, সেটাকে যদি এন এল এম এল এর ওপর যদি এইভাবে ডিপেন্ড করে, হুইচ ইজ এ ফাংশন অফ আর থিটা অ্যান্ড ফাই, দিস ইজ ইকুয়ালস টু আর এন এল আর থিটা এল mod m থিটা and phi m phi, এটা মানে এবার যদি আমি এটা এম এল বলি এরকম বলতে পারি, এটা হলো। আচ্ছা, যেখানে এইটুকু পার্টকে কি বলা হয়? এইটা হচ্ছে আবার ওই আর এন এল আর ইন্টু ওয়াই এল এম এল থিটা ফাই, এইভাবে লেখা হয়। যেখানে এইটা হচ্ছে ওই স্ফেরিক্যাল হারমোনিক্স বলে, এটাকে স্ফেরিক্যাল হারমোনিক্স বলে, তাই তো এগুলো আমরা বলেছি আগের দিন এইটা। আচ্ছা, এই স্ফেরিক্যাল হারমোনিক্স গুলো কি হয়? এই স্ফেরিক্যাল হারমোনিক্স গুলো আবার হারমোনিক্স আর সাইমালটেনিয়াস eigenfunctions of L square operator and LZ operator। তার মানে কি? মানে এই L স্কয়ারটা এই y L ml থিটা ফাই এইটার ওপর কাজ করে দেয় হচ্ছে L ইন্টু L প্লাস 1 h কার স্কোয়ার y
এল এম এল থিটা ফাই এইটা দেয়, যেখান থেকে ওই থার্ড পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স আমরা এল স্কোয়ারের ভ্যালুটা বুঝতে পারি। এল স্কোয়ারের ভ্যালু যখনই বুঝতে পারবো তখন এনার্জি হবে এল স্কোয়ার বাই টু আই সাই প্লাস প্লাস হচ্ছে হ্যাঁ এল স্কোয়ার বাই টু আই সাই করে ওই রোটেশনাল কাইনেটিক এনার্জিটা পাবো। আর এই রোটেশনাল মোশনে তো এখানে শুধু রোটেশনাল কাইনেটিক এনার্জি আছে। আর যদি যখনই আর ডিপেন্ডেন্ট পার্টটা অ্যাড হলো এবং যখন এখানে ইলেকট্রন আর নিউক্লিয়াসের যে আর কি আমার অ্যাট্রাকশন এনার্জির জন্য এটা কুলাম রিপালশন কুলাম অ্যাট্রাকশন আছে, সেখান থেকে একটা পোটেনশিয়াল পাচ্ছি, সেটা তো ওই আর ডিপেন্ডেন্ট পার্ট থেকে আসবে এবং সেটা তো ফাইনালি সব লেখা হবে, সেটা তো আলাদা কথা। আর এখান থেকে যে রোটেশনাল কাইনেটিক এনার্জি পাবো সেটাই এল স্কোয়ারের ভ্যালু জানলেই যথেষ্ট। সেই জন্য এই ইকুয়েশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর একটা কি, আর একটা হচ্ছে এল জেড যেটা এইটাই ওয়াই এল এম এল থিটা ফাই এর ওপর কাজ করে এম এল ইন্টু এইচ ক্রস ওয়াই এল এম এল থিটা ফাই দেয়, যেখান থেকে মানে এখান থেকে আমরা মড অফ এল এর ভ্যালু পাবো হচ্ছে রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস, আর এখান থেকে এম এল এর মানে বেসিক্যালি এল জেড এর ভ্যালু পাবো হচ্ছে এম এল ইন্টু এইচ ক্রস, যেখান থেকে বিভিন্ন ভ্যালু অফ এম এল এর জন্য এল জেড এর ভ্যালু যে বিভিন্ন হবে সেই অনুযায়ী অরবিটালের ওরিয়েন্টেশন যেসব আলাদা আলাদা হবে সেগুলো সব দেখবো, সবই পরে একদিন মানে পরের ক্লাসে কি তারপরের ক্লাসে দেখবো। তো সেইগুলো পরিষ্কার বুঝতে পারবো। মানে তোমরা অলরেডি পড়েছো কিন্তু জানি না এতটা এক্সপ্লেন করে পড়েছো কিনা। ওই অ্যাটমিক স্ট্রাকচারে যখন পড়েছে ফাইনাল শেষের দিকে যখন হাইড্রোজেন অ্যাটম নিয়ে পড়েছো সেই তখন সেই রজেটি মোশন, তারপরে তোমার হচ্ছে সেই যে এরকম ভাবে করতো না, সেই এরকম একটা এরকম এ দিয়ে এরকম এল জেড থাকতো, তার এখানে জিরো, এদিকে প্লাস ওয়ান, এদিকে মাইনাস ওয়ান, এরকম বিভিন্ন মোশন। এটা প্লাস টু এর জন্য যদি এরকম চারটে হয় তাহলে এটা প্লাস টু মাইনাস টু জি আর কি মানে আর কি সরি প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এরকম হয়। এগুলো সব করতাম না, এগুলো তো সবই এম এল এর ভ্যালুর জন্য, এম এল এর বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য। তাহলে এল জেড এর কেমন ওরিয়েন্টেশনে এম এল এর বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য এল জেড এর কি কি ভ্যালু হচ্ছে এবং তার কি কি ওরিয়েন্টেশন হচ্ছে সেগুলো সব এই ওয়েভ ফাংশন থেকে বোঝা যায়। যেখান থেকে ওই এই যে এরকম তারপরে এরকম ভাবে লিখতাম, তাহলে এইটা হচ্ছে এরকম টাইপের দেখতে হবে, এরকম টাইপের একটা অরবিটাল দেখতে হবে। এবার এল ইকুয়ালস টু প্লাস টু মানে কি, মানে ডি অরবিটাল, তাহলে সেখান থেকে ডি এর লোবের এক একটা ইয়ে কেমন হবে, মানে ওই বেসিক্যালি এক একটার ম্যাগনিটিউড কেমন হবে সেগুলো সব এখান থেকে বোঝা যায়। ঠিক আছে, এগুলো সব সুন্দর করে যখন করব তখন বুঝতে পারবে, বা হয়তো স্যার করাবে যখন তখন বুঝতে পারবে, অ্যাঙ্গুলার পার্টটা স্যার ভালো করে যখন করাবে হ্যাঁ তখন হচ্ছে গিয়ে বুঝতে পারবে। আর আমি করালে আমি যতটা মানে জানি আমি তো করাবই, হ্যাঁ তো সেটা হচ্ছে গিয়ে তখন বুঝতে পারবে। সেই জন্য এলজেডটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এখান থেকে পাওয়া যায়, টোটাল ওয়েভ ফাংশন এটা। আচ্ছা আরো কি কি, টোটাল ওয়েভ ফাংশন এটাকেও অর্থ নর্মালাইজড হতে হবে, তাহলে সেটা কি থেকে আসছে, তাহলে সেটা আসছে হচ্ছে মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, আরটা হচ্ছে জিরো টু ইনফিনিটি, থিটাটা হচ্ছে জিরো টু পাই, ফাইটা হচ্ছে জিরো টু টু পাই, এইটা 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 সাই কমপ্লেক্স কনজুগেট এন এল এম এল আর থিটা ফাই ইন্টু সাই রিয়েল পার্ট আর থিটা ফাই। এইবার এখানে আমি অর্থ নর্মালাইজেশন দেখাতে চাই, মানে শুধু নর্মালাইজ না অর্থগোনাল সেটাও বলবো, যে ওয়েভ ফাংশনগুলো ইটসেলফ অর্থ নর্মালাইজড ওয়েভ ফাংশন হয়। সেই জন্য যেহেতু এই অর্থগোনালাইজেশনটাও দেখাতে চাই সেই জন্য এখানে একই কোয়ান্টাম নাম্বার না নিয়ে এগুলো ধরো একটু আলাদা কিছু নিলাম, এন প্রাইম এল প্রাইম এম এল প্রাইম, ধরো এইটা নিলাম এইটা ইন্টু ডি টাউটা এবার টোটালটা হবে আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এইটা ইকুয়ালস টু এইটা। আচ্ছা এইটা ইকুয়ালস টু এটাকে আরো ভেঙে লেখা যায় এইভাবে যে আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি
theta equals to 0 to pi, phi equals to 0 to 2 pi, এইটা অফ এবার এই যে সাই স্টার আর থিটা ফাই যেটাকে পুরো ভেঙে লিখে ফেলি, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে আর এন এল আর তার কমপ্লেক্স কনজুগেট। আচ্ছা, তারপরে থিটা এল এখানেই লিখে দিচ্ছি এম এল তার কমপ্লেক্স কনজুগেট থিটা, তারপরে ফাই এম এল তার কমপ্লেক্স কনজুগেট ফাই। এটা হলো মানে এই যে প্রথমে এই সাই স্টারটা পুরো লিখে ফেললাম, ঠিক আছে? ইনটু পরের পার্টটা, তার মানে আর এন প্রাইম এল প্রাইম আর থিটা এল প্রাইম এম এল প্রাইম থিটা, সরি থিটা হবে, থিটা। আচ্ছা, ফাই এম এল প্রাইম ফাই, এইটা ইন্টু আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই। ঠিক আছে তো? ঠিক আছে তো এই অবধি সবার? আচ্ছা আচ্ছা, এর পরের পার্টে কি হবে দেখো, আর ডিপেন্ডেন্ট পার্টটাকে আলাদা করে নিই, থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে আলাদা করে নিই, ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে আলাদা করে নিই। তাহলে এর পরের পার্টে এখানে লিখছি, দেখো কি হবে, আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর ডিপেন্ডেন্ট পার্টে কি ছিল, আর এন এল আর তার কমপ্লেক্স কনজুগেট আর এন প্রাইম এল প্রাইম আর ডিআর, এই আর স্কোয়ার ডিআর এইটা। আচ্ছা, তারপরে থিটা ডিপেন্ডেন্ট পার্ট, থিটা ইকুয়ালস টু 0 টু পাই থিটা এল এম এল কমপ্লেক্স কনজুগেট থিটা, থিটা এল প্রাইম এম এল প্রাইম থিটা সাইন থিটা ডি থিটা। আচ্ছা, তারপর এটা কি হবে, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই ফাই এম এল ফাই তার কমপ্লেক্স কনজুগেট ফাই এম এল প্রাইম ফাই, এটা থেকে শুধু ডি ফাই এটা আসলো। আচ্ছা, এইবার এইটা মানে কি, এইটা মানে লিখতে পারি ডেল্টা এন এন প্রাইম ডেল্টা এল এল প্রাইম, মানে বেসিক্যালি এখান থেকে আসবে হচ্ছে, মানে এইটা হচ্ছে কি ডেল্টা এল এল প্রাইম লিখছি না, এটা শুধুমাত্র এন এন প্রাইম দিয়েই লিখছি, কারণ এল এল প্রাইম তো এইদিকেও আসবে। তাহলে এটাকে বরং এরকম করছে, এটা মেনলি এন এর ওপর, মানে মেনলি না এল এর ওপরও ডিপেন্ডেন্সি আছে, তাহলে এখান থেকে এই জিনিসটাকে আমি লিখছি ধরো ডেল্টা এন এন প্রাইম এইটা, কারণ এল এল প্রাইম তো এখানেও আসবে, এক জিনিস যদি দুবার না আসে আমি এখানে ডেল্টা এল এল প্রাইম এন এন প্রাইমটা লিখলাম। আচ্ছা, এইখান থেকে কি আসবে, ইন্টু ডেল্টা এল এল প্রাইম এটা আসবে, আর এইখান থেকে আসবে ইন্টু ডেল্টা এম এল প্রাইম। এবার ইফ n equals to n prime, l equals to l prime and ml equals to ml prime, then এই delta n n prime equals to delta l l prime equals to delta ml prime equals to 1, এটা হবে। This is the normalization criteria, এটা হলো। and if n not equals to l prime, l not equals to l prime and ml not equals to ml prime, then a delta nn prime equals to delta ll prime equals to delta ml prime equals to 0, তাহলে এইটা হবে হচ্ছে অর্থোগোনালাইজেশন
আচ্ছা, তাহলে এটা হচ্ছে অর্থোগোনালাইজেশন ক্রাইটেরিয়া। ঠিক আছে, এইগুলো আচ্ছা, এটা হচ্ছে অর্থোগোনালাইজেশন ক্রাইটেরিয়া। ঠিক আছে, একটু বানানটা ভুল হয়েছিল। যাই হোক, এইটা বোঝা গেল। তাহলে এই ওই ওয়েভ ফাংশনগুলো এরকম ভাবে অর্থ নর্মালাইজেশন ক্রাইটেরিয়া মেনে চলে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবার হচ্ছে ওই প্রথমে একটু আগে যেটা বললাম যে ঠিক আছে, এবার ওয়েভ ফাংশন তো এটা হলো, কিন্তু এই ফাই ডিপেন্ডেন্ট পার্ট থেকে বেসিক্যালি কমপ্লেক্স অরবিটালের ব্যাপারটা আসছে। এবার কমপ্লেক্স হলে তো আমি অরবিটালটাকে আঁকতে পারবো না, ওয়েভ ফাংশনটাকে। ওয়েভ ফাংশন যদি আঁকতে না পারি, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যদি না পারি, তাহলে তো অনেক অসুবিধা, ঠিক না? গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারতে হবে। তাহলে তখন কি করা যায়? তাহলে তখন কি করা যায়? এই কমপ্লেক্স অরবিটাল গুলোকে নিয়ে তাহলে কি করা যায়? তখন এইটা লোকে ভাবলো। আচ্ছা, আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আচ্ছা তাহলে প্রথমে তার আগে যাওয়ার আগে এরকম কতগুলো জিনিস আর কি করে নি। সেটা হচ্ছে অরবিটাল কাকে বলে। আচ্ছা, অরবিটাল কাকে বলে? প্রথম কথা হচ্ছে অরবিটাল কাকে বলে, এইটা দেখি। অরবিটাল মানে প্রথম কথা হচ্ছে আমি আঁকবো কেন? আমার যেটাতে আমার সমস্যা সেদিকে না গেলেই হতো, তাহলে আগে আঁকার দরকার কেন সেটা বুঝি। তাহলে তাহলে প্রথমে হচ্ছে মানে তখনও পর্যন্ত যেটা দেখা গেছে যে অরবিটাল কাকে বলে, যে ফর হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron system, the wave function is called orbital. এটা হচ্ছে তখন অবধি এই সংখ্যাটা ছিল যে ওয়েভ ফাংশনটাই অরবিটাল। আচ্ছা, অন্যদিকে কি? অন্যদিকে কি, যে এটাকে যদি আরো ভালো করে বলতে হয়, মানে ওয়েভ ফাংশনটা কি বেসিক্যালি, সেটা কি? সেটা হচ্ছে যে এটা তো একটা থ্রি ডাইমেনশনাল ওয়েভ ফাংশন। তার মানে মানে ইন আদার ওয়ার্ডস, orbital is the three-dimensional region around the nucleus where
there is a finite probability of finding the electron. এইটা মানে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে প্রথমে অরবিটাল কাকে বলে সেটা বললাম, যে ওয়েভ ফাংশনটাই অরবিটাল। এবার ওয়েভ ফাংশনটা কি সেটা তো একদম প্রথমেই পড়ে এসেছি। ওয়েভ ফাংশনের নিজের একার কোনো মানে নেই। ওয়েভ ফাংশন যদি সাই এর একার কোনো মানে নেই, যদি আমরা সাই স্টার সাই করি তাহলে সাই স্টার সাই হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য রিজিয়ন, মানে অ্যাট পয়েন্ট আর বা আর ডি আর যদি বলি তাহলে উইদিন দ্য রিজিয়ন আর এন্ড আর প্লাস ডি আর এর মধ্যে দেয় আর কি, সেটা প্রথমেই বলে এসেছি। তাহলে এখানেও তাই, এখানে ওয়েভ ফাংশনটা কি, ওয়েভ ফাংশন হচ্ছে 3 ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, কারণ আমি পার্টিকুলারলি অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কথা বলছি, তাহলে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দ্য ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ফাইনাইট, এইটা। এবার কথাটা হচ্ছে কোথায় প্রবাবিলিটি ফাইনাইটটা, ঠিক আছে, তার মানে ফাইনাইট প্রবাবিলিটি থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, তাহলে ফাইনাইট প্রবাবিলিটি তো থাকতে হবে, কিন্তু সমস্ত জায়গায় কি ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ফাইনাইট? এবার দেখো, এবার আমার যদি শুধুমাত্র প্রবাবিলিটি দিয়েই হয়ে যেত, তাহলে তো আমাকে কমপ্লেক্স পার্টটা যেটা, সেটা তো সাই স্টার সাই হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই এম প্লাস আই এম ফাই করে ওটা কেটে যেত, ওরকম ভাবেই তো হয়ে যেত, ঠিক আছে। এবার তাহলে তো আমি সবসময় ওই ওই ব্যাপারটা, তাহলে আমার ওটা নিয়ে তো মাথা ঘামাতে হতো না। কিন্তু কথাটা হচ্ছে যে পাওয়ার প্রবাবিলিটি তো ফাইনাইট, কিন্তু এইটা তো জানার দরকার যে কোথায় ওকে বেশি পাওয়া যাবে, কোথায় ওকে কম পাওয়া যাবে। কারণ ওর যদি আমি পজিশনটাকে মেজার করতে চাই তখন মোমেন্টামটা অবশ্যই হয়ে পড়বে, বাট পজিশনকে যদি মেজার করতে চাই তাহলে পার্টিকেলটা কোথায় বেশি পাবো কোথায় কম পাবো ফাইনাইট, কিন্তু কোথাও পাওয়ার প্রবাবিলিটি বেশি কোথাও পাওয়ার প্রবাবিলিটি কম, এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো জানার দরকার। তাহলে এই জিনিসগুলো জানতে গেলে আমাকে ওয়েভ ফাংশনটা আঁকতে পারতে হবে, ওয়েভ ফাংশনটা আঁকতে পারলেই কোথায় ম্যাক্সিমা আছে কোথায় মিনিমা আছে সেখান থেকেই ব্যাপারগুলো বুঝতে পারবো। তার মানে আমার এই ওয়েভ ফাংশনটাকে আর কি, এবার আমি তো কমপ্লেক্স ওয়েভ ফাংশনকে আঁকতে পারবো না, তাহলে আমার এইখানে ওটাকে রিয়েল করতে হবে। তাহলে এইখানেই হচ্ছে আসল প্রবলেমটা। তাহলে কি বললাম যে ইফ উই want to plot the function to visualize its angular orientation মানে কি, মানে হচ্ছে থিটা অ্যান্ড ফাই ওরিয়েন্টেশন আর কি, or shapes, then we will understand that where হ্যাঁ ঠিকই লিখছিলাম, where the probability is maximum and where is minimum. Where is maximum and where is minimum এটা বুঝতে পারবো, but in that case the wave functions have to be রিয়েল হতে হবে। আচ্ছা, তাহলে এবার আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এই কমপ্লেক্স থেকে রিয়েলে যাব, এটা হচ্ছে এখন আমাদের নেক্সট প্রশ্ন। আচ্ছা আচ্ছা দেখো তো, যদি আমি
n ইকুয়ালস টু 2 বলি, মানে n ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে l এর একটাই ভ্যালু থাকবে 0, তাহলে ml এর ভ্যালু হচ্ছে 0 হবে, তাই তো? তাহলে সেটা নিয়ে ml এর ভ্যালু যদি 0 হয় সেটা তো রিয়েল, সেটা তো বললাম, সেটা ছাড়া বাকি হচ্ছে আমার প্রবলেম। তাহলে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমার l এর ভ্যালু হবে হচ্ছে প্রথমে 0, 0 হলে তো আবার আগেন, ওটা হচ্ছে রিয়েল। তাহলে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে ফর l এর ভ্যালু 1 এর জন্য ml এর ভ্যালু হবে 0, সেখান থেকে ধরো 2p0 যেটা বললাম সেটা হচ্ছে আবার আগেন রিয়েল হয়ে যাবে, তাহলে সেটা তো রিয়েল হয়ে যাবে কারণ ml এর ভ্যালু 0 মানেই ওটা রিয়েল হয়ে যাবে। এবং সেটা দেখা যায় যে এই 2p0টাই এরকম টাইপের দেখতে হয়, হচ্ছে একটা আর ডিপেন্ডেন্ট পার্ট থাকে, সেটাকে ধরো আমি এরকম ভাবে লিখে দিলাম ইন্টু কস থিটা, এইটা হয় এবং এটা হয়, ঠিক আছে। এবং এটা দেখা যায় যে যদি 3 ডাইমেনশনটা ঠিক করে আঁকি তাহলে দেখা যায় যে এই কস থিটাটা যেটা সেটা জেড অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড হয়, সেজন্য এটাকে অনেক সময় আমরা ওই পি জেড লিখে দিতে পারি, ঠিক আছে, এটা লিখে দিতে পারি, পি জেড বলা হয় সেই জন্য এটাকে। আচ্ছা, এবার যদি ml এর ভ্যালু +1 হয় তাহলে এটা হবে হচ্ছে 2p+1, এইটার জন্য এই 2p+1টা হয় হচ্ছে এই এ আর সাইন থিটা এইটা ইন্টু ই টু দি পাওয়ার একটা i5 থাকে, মানে ডিরেক্টলি এটা হয় না, মানে এই জিনিসটার সাথে প্রপোর্শনাল, এর সাথে আরো কিছু নাম্বার ফাম্বার কনস্ট্যান্ট মানে এটা থাকে সব আর কি, এইটা এরকম দেখতে হয়। আর ml এর ভ্যালু যদি -1 হয় তাহলে 2p-1, 2p-1টা দেখতে হয় হচ্ছে এ আর সাইন থিটা ই টু দি পাওয়ার -i5, এরকম দেখতে হয়। তাহলে এই দুটো হচ্ছে পরিষ্কার, যেটা হচ্ছে কমপ্লেক্স, তাহলে এদের আমরা প্লট করতে পারবো না। তাহলে এইবার এটাকে রিয়েল করব কি করে? টেক the linear combination of p+1 and p-1, দেখো তো এটা কি হবে, p+1 বা 2p+1 2p-1ও বলতে পারো, বা p+1 p-1 করে করছি, p+1 p-1 বাই 2 এইটা করছি, লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি, নি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, করলে এটা কি হবে, এটা হবে হচ্ছে যে এখান থেকে দেখো এই দুটো থেকে এ আর সাইন থিটা এইটা কমন চলে গেল, করে এই দুটোকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে ই টু দি পাওয়ার i5 প্লাস ই টু দি পাওয়ার -i5/2 হচ্ছে এইটা, এটা কি, এই যে ই টু দি পাওয়ার +i5 প্লাস ই টু দি পাওয়ার -i5/2 এটা কি, এইটা হচ্ছে এ আর সাইন থিটা, এইটা যেটা এইটা হচ্ছে cos phi এর মতো দেখ, cos phi হয়, তাই তো? মানে ই টু দি পাওয়ার i5 মানে কি sin phi প্লাস i cos phi, আর ই টু দি পাওয়ার -i5 মানে কি sin phi মাইনাস i cos phi, এরকম হয় নাকি আমি উল্টো বলছি, cos phi মাইনাস i sin phi হয়, আর এটা cos phi প্লাস i sin phi হয়, এটা হয়। তাহলে এই দুটোকে যদি প্লাস করো, করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে সেটা cos phi আসে, ঠিক আছে, এটা তো রিয়েল, এটা তো রিয়েল, তাহলে এইভাবে আমি রিয়েল করতে পারি। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবার এইটা এই যে সাইন থিটা কস ফাই যেটা আসছে, এটা যখন হচ্ছে ওই অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন গুলো স্যার যখন ওই অ্যাঙ্গুলার প্লট ভালো করে, মানে বেসিক্যালি অ্যাঙ্গুলার পার্টের প্লট যখন করাবে, একটু আগে বললাম না স্যার, যখন করাবে তখন দেখতে পাবে পরিষ্কার যে সাইন থিটা কস ফাই এইটা বেসিক্যালি ম্যাক্সিমাম হয় অ্যালং এক্স অ্যাক্সিস, মানে এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয় অ্যালং এক্স অ্যাক্সিস, বা এই সাইন থিটা কস ফাইটা এমন ভাবে ওরিয়েন্টেড, এটা এক্স অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড এই সাইন থিটা কস ফাইটা, ঠিক আছে। সেই জন্য এইটাকে অনেক সময় বলা হয় পি এক্স অরবিটাল, সেই জন্য অনেক সময় কি মানে এটাকেই বলা হয় পি এক্স অরবিটাল, ঠিক আছে। সেই জন্য ওই যে আমরা ওই মানে বেসিক্যালি আমাদের যদি ml এর ভ্যালু দিয়ে বুঝি, তাই না, তাহলে আমার হওয়া উচিত 0 +1 -1 +2 -2 এইভাবে যাওয়া উচিত, বাট আমরা বলি px py pz, বেশি মেনলি আমরা এইগুলোই বলি অরবিটাল গুলোকে, কেন বলি,
এই কোশ্চেনটা আসে, তার জন্যই এত কিছু করানো। তার কারণ হচ্ছে এইটা, মানে পি জেডটা তো বোঝা গেল, কারণ এই কস থিটাটা জেড অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড হয়, সেই জন্য এটা পি জেড। বাট বাকি দুটো পার্টে কি হবে, বাকি দুটো পার্টে যেহেতু এইটা জেড অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড, তাহলে বাকি দুটোকে একটা এক্স আর একটা ওয়াই নাম দেওয়া যাক। তাহলে কোনটাকে এক্স কোনটাকে ওয়াই নাম দেবো, তাহলে প্লাস কম্বিনেশন যেটা নিই সেটাতে দেখা যায় যে সাইন থিটা কস ফাই যে পাওয়া যাচ্ছে, এইটা এক্স অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড হয় সাইন থিটা কস ফাইটা, এবং এক্স অ্যাক্সিস বরাবর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয় থিটা আর ফাই এর আর কি ভ্যালু, বিভিন্ন ভ্যালুর জন্য, কোন একটা পার্টিকুলার ভ্যালুর জন্য। সেই জন্য এই প্লাস কম্বিনেশনের নাম দেওয়া হয়, কে বলা হয় পি এক্স। অন্যদিকে যদি আর একটা লিনিয়ার কম্বিনেশন নিই, যেটা হচ্ছে পি প্লাস ওয়ান মাইনাস পি মাইনাস ওয়ান বাই টু, এইটা, সেইটা হবে কি, সেইটা হবে হচ্ছে এ আর সাইন থিটা কমন গেল, ই টু দি পাওয়ার আই ফাই ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই টু, এইটা হবে, এইটা কি হবে, এইটা হয় হচ্ছে সাইন ফাই হবে, এটা মাইনাস আছে, তার মানে কস ফাই পার্টটা কেটে যাবে, আই আই কেটে যাবে, তাহলে এটা মাইনাস সাইন ফাই হবে। সরি, এটা টু না, এটা টু আই দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ টু আই দিয়ে, এটাকে হচ্ছে গিয়ে টু আই দিয়ে ভাগ করতে হবে লিনিয়ার কম্বিনেশন নিতে গিয়ে। তাহলে তাহলে এটা হয়ে তখন এইটা থেকে যাবে হচ্ছে এ আর সাইন থিটা, এটা হয়ে যাবে সাইন ফাই, এটাও রিয়েল হয়ে গেল এখন। এবং এইটা, এই যে সাইন থিটা সাইন ফাই এই পার্টটা, এইটা দেখা যাবে যখন এই অ্যাঙ্গুলার প্লটস আর করাবে, দেখা যাবে যে সাইন থিটা সাইন ফাই যেটা, এইটা ওয়াই অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এটা ম্যাক্সিমাম হয়, সেই জন্য এই কম্বিনেশনের নামটা দেয়া হয় পি ওয়াই। তার মানে বেসিক্যালি পি এক্স ইজ oriented along x-axis and py is oriented along y-axis, সেই জন্য এটার px py নাম দেয়া হয়, and hence they are so called। এটা হচ্ছে ব্যাপার, এবং সেই জন্যই আমরা হচ্ছে এবার থেকে ওই p0 p plus 1 and p minus 1 orbitals can be expressed as pz, px and py orbitals। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে একটা এবার, তাহলে একটা আমার সলভ হলো যে আমি যদি এটাকে কমপ্লেক্স থেকে রিয়েল করে নিতে পারি, তাহলে এবার আমি এখন অরবিটাল প্লট আঁকতে পারবো, মানে অ্যাঙ্গুলার প্লট এবার আমি ইজিলি আঁকতে পারবো। এখন তো সব রিয়েল, সাইন থিটা সাইন ফাই এর নিশ্চয়ই একটা কোনো প্লট হয়, কস থিটা কস ফাই এর নিশ্চয়ই একটা কোনো প্লট হয়, আর আর ডিপেন্ডেন্ট পার্টের প্লট তো আছে, এটা করতে পারবো। ঠিক আছে, এটা একটা হলো। কিন্তু এইবার এইখানে প্রবলেম কি দাঁড়াবে, কি প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে যে পি জিরো, পি প্লাস ওয়ান, পি মাইনাস ওয়ান, এইগুলো এইগুলো আচ্ছা এইগুলো তো কি ছিল? আচ্ছা, এইবার আমাকে, আমি যে ওয়েভ ফাংশন গুলো পাচ্ছি, মানে এইগুলো তো এক একটা আমার ওয়েভ ফাংশন দেবে, ওয়েভ ফাংশন পাচ্ছি বা শরিঞ্জার ইকুয়েশন সলভ করছি, তার কারণ কি? কারণ একটা হচ্ছে ওয়েভ ফাংশন পাওয়া আর একটা হচ্ছে এনার্জি পাওয়া। আচ্ছা, এইবার আর শরিঞ্জার ইকুয়েশন হচ্ছে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, তার মানে ওয়েভ ফাংশন গুলোকে অবশ্যই শরিঞ্জার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে উইথ আইগেন ভ্যালু। তার মানে পি জিরো, পি প্লাস ওয়ান, পি মাইনাস ওয়ান, এরা অবশ্যই হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু, যেগুলো হচ্ছে এনার্জি দেবে, এই পার্টিকুলার অরবিটাল গুলোর এনার্জি দেবে। এবং তার সাথে এই যেহেতু আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আছি, সেখানে আমাদের এল স্কয়ার অপারেটরটাও ইজ অলসো ইম্পর্টেন্ট, হ্যাঁ, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, কারণ সেটাও আমাদের ওই রোটেশনাল কাইনেটিক এনার্জি সম্পর্ক আইডিয়া দেবে। তার মানে এগুলোকে রোটেশনাল, কারণ আমাদের স্ফেরিক্যাল হারমোনিক্সে মানে বা পোলার কোঅর্ডিনেটে
সরিঞ্জার ইকুয়েশনের যে আমরা যে এনার্জি পার্টটা লিখছি সেই এনার্জিটাই তো এল স্কোয়ার বাই টু আই সাই। তার মানে সরিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, মানে কি তার মানে এল স্কোয়ারের আইগেন ফাংশন বলেই ওই আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছে উইথ রেসপেক্ট টু এল স্কোয়ার, মানে হ্যামিল্টনিয়ানের রেসপেক্টও দিতে হবে। হ্যামিল্টনিয়ান মানে কি, সেখানে আর ডিপেন্ডেন্ট পার্ট মানে প্লাস হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট মানে মানে সরি আর ডিপেন্ডেন্ট পার্ট থেকে যেটা আসছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সেইটা আছে। আর যদি শুধু আমরা স্ফেরিক্যাল পার্টে দেখি তাহলে ওর মধ্যে এল স্কোয়ারটা আছে। তার মানে এই ওয়েভ ফাংশন গুলো হ্যামিল্টনিয়ান অপারেটরের ওয়েভ ফাংশন হতে হবে, যাতে করে টোটাল আর কি ওয়েভ টোটাল শর্ডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারে, প্লাস এল স্কোয়ার অপারেটরেরও ওয়েভ ফাংশন ফর দা, যদি আমি শুধু স্ফেরিক্যাল হারমোনিক্স কনসিডার করি, তাই তো, তবেই তো আমি শর্ডিঞ্জার ইকুয়েশন পাচ্ছি। শর্ডিঞ্জার ইকুয়েশন মানে কি, এটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। এইবার সেই আইগেন ভ্যালু ইকুয়েশনের ওয়েভ ফাংশন গুলো নিয়ে আমি কথা বলছি। তার মানে কি, তার মানে ওয়েভ ফাংশন গুলো ওই পার্টিকুলার যে অপারেটর গুলো আছে শর্ডিঞ্জার ইকুয়েশনে ইনভলভ সেই অপারেটরের আইগেন ফাংশন, তাই তো, তাই তো, বুঝতে পারছো সবাই? হ্যাঁ ঠিক আছে, সেটাই তো। আচ্ছা এবার আমি কি করলাম, আমি দেখলাম যে এখান থেকে ইমাজিনারি পার্ট আসছে, কিন্তু ইমাজিনারি হলে আমি তো ছবি আঁকতে পারবো না, তাহলে আমাকে রিয়েল করে নিতে হবে, তার জন্য আমি এটা লিনিয়ার কম্বিনেশন নিলাম। তাহলে এবার প্রথম প্রশ্ন হচ্ছে, এই লিনিয়ার কম্বিনেশন গুলো কি তাদের শর্ডিঞ্জার তাদের আইগেন ফাংশন হবে? তারা কি ওই শর্ডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে? আচ্ছা এইবার এটা আমরা ছোটবেলায় এই থিওরেম পড়েছি, ছোটবেলায় মানে যখন প্রথম কোয়ান্টাম শুরু করেছি তখন আমরা এই থিওরেমটা পড়েছি, যে যদি সাই 1 আর সাই 2 যদি আইগেন ফাংশন অফ এ লিনিয়ার অপারেটর এ হয়, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন c1 সাই 1 plus c2 সাই 2 they are also the eigenfunction of that operator with the same eigenvalue। এটা আমরা ছোটবেলা করেছি, তার মানে এখানেও তাই হবে। ঠিক আছে, এটা হবে। তার মানে কি বললাম, যে মানে নাও এইচ মানে বেসিক্যালি সরি এইচ অপারেটর হ্যামিল্টনিয়ান অপারেটর, সেটা 2p0 ওপর কাজ করে দেয় হচ্ছে E2p0। কারণ কি, কারণ এই এনার্জিটা শুধু n এর ওপর ডিপেন্ড করে, n হচ্ছে 2, তাই তো, কারণ বুঝতে পারছো তো কেন কি, কারণ এটাই আর ডিপেন্ডেন্ট পার্টের এনার্জি, সেই বোর থিওরির এনার্জি যেটা শুধু n এর উপর ডিপেন্ড করে, এই যে E2। আচ্ছা তারপরে H2p+1 এটাও শুধু n এর উপর ডিপেন্ড করবে, n তো একই আছে, তাহলে একই দেবে E2p0 সরি 2p+1, এটা হচ্ছে 2p0। আচ্ছা তারপরে H2p-1 হবে হচ্ছে E2 2p-1, এগুলো দেয়, এগুলো দেয়। অ্যান্ড একই রকম ভাবে এল স্কোয়ার 2p0, এইটা কি দেবে, এটা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1, তার মানে এইটা দেবে হচ্ছে গিয়ে 2p0, যেটা এটা দেয় হচ্ছে এল ইন্টু এল প্লাস 1। এবার এইখানে হচ্ছে 2 মানে এটা 2 মানে এল এর ভ্যালু 1 আছে, তাই তো, কারণ এল এর ভ্যালু যখন 0 হতে পারে আর 1 হতে পারে, 0 হয়ে গেল তো এস অরবিটালে চলে গেল, পি অরবিটাল মানে এল এর ভ্যালু 1, তার মানে এইটা হবে হচ্ছে 2h² 2p0। একই রকম ভাবে এল স্কোয়ার 2p+1ও একই হবে, কারণ ওই এল এর ভ্যালু 1, 2p+1। আচ্ছা এল স্কোয়ার 2p-1ও একই রকম ভাবে হবে 2h² 2p-1, এইগুলো দেবে। তার মানে কি হচ্ছে, তার মানে এই যে p0 p+1 আর p-1 এরা 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 যেটা দে আর ডিজেনারেট কেন, কারণ এনার্জি তো সবার সেম, এনার্জি তো এখান থেকে অ্যাঙ্গুলার রোটেশনাল এনার্জি আর বা রেডিয়াল পার্টের যে এনার্জি, সেই এনার্জি গুলো তো সব সেম হচ্ছে, তার মানে দে আর ডিজেনারেট অরবিটালস with respect to total energy and total angular momentum।
ডিজেনারেট। ঠিক আছে, সাইমালটেনিয়াস আইগেন ফাংশন এগুলো এইচ অপারেটরের আর এল স্কয়ার অপারেটরের, সেখান থেকে এনার্জি পাবো, মানে সেই জন্য এটার অসুবিধাটা হচ্ছে। এবার তাহলে হোয়াট অ্যাবাউট দ্য লিনিয়ার কম্বিনেশন, তাহলে এইখানে হচ্ছে ওই থিওরেমটা আসছে। থিওরেমটা কি? থিওরেমটা কি যে ইফ psi1 and psi2 are degenerate eigenfunctions of a linear operator A with the eigenvalue alpha, then their arbitrary linear combination will also be an eigenfunction of operator A with the same eigenvalue। এটা এর আগে আমরা প্রমাণ করেছি, ওই আগের সেমিস্টারের প্রথম দিকের খাতা খুলে দেখবে বা স্যারের প্রথম দিকের লেকচারগুলো দেখবে, এটা আমরা প্রমাণ করেছিলাম তখন, যখন এই থার্ড পস্টুলেট ফোর্থ পস্টুলেট ওগুলো পড়েছিলাম, তখন এটা করা হয়েছিল। যদি psi1 psi2 যদি আর আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর H হয়, দেন c1 psi1 plus c2 psi2 আর অল দ্য আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর H উইথ দ্য সেম আইগেন ভ্যালু, সেই আইগেন ভ্যালুটা ওখানে লিখেছিলাম E। ঠিক আছে, এটা দেখবে। তাহলে এই থিওরেমটা যখন আছে, তার মানে তখন p0 p1 p+1 p-1 যদি আইগেন ফাংশন অফ H অপারেটর এন্ড L স্কয়ার অপারেটর হয় উইথ দ্য মানে আইগেন ভ্যালু ডিপেন্ডিং অন দ্য অপারেটর, তার মানে সেক্ষেত্রে ওদের লিনিয়ার কম্বিনেশন দ্যাট ইজ px and py, আর pz টা তো ইটসেলফ p0 আর অলসো দ্য আইগেন ফাংশন অফ দ্য সেম অপারেটর উইথ দ্য সেম আইগেন ভ্যালুস। তার মানে কি হবে? দেয়ারফর H অপারেটর সেটা 2pz এর উপর কাজ করে E2 2pz দেবে। আচ্ছা, H অপারেটর 2px এর উপর কাজ করে, যেটা বেসিক্যালি p+1 plus p-1/2, সেটার উপরও কাজ করে E2 2px দেবে। and H অপারেটর যেটা বেসিক্যালি 2py এর উপর কাজ করে E2 into 2py দেবে। and similarly L স্কয়ার অপারেটর যেটা 2pz এর উপর কাজ করে 2h² 2pz দেবে। L স্কয়ার অপারেটর 2px এর উপর কাজ করে 2h² 2px দেবে। and L স্কয়ার অপারেটর যেটা 2py এর উপর কাজ করে 2h² 2py দেবে। এই ব্যাপারগুলো হলো, এইটাতে কোনো অসুবিধা নেই, এটা হলো ঠিক আছে। তাহলে এইগুলো এই প্রবলেমটা সলভ হলো। তার মানে কি হলো, আমি ওয়েভ ফাংশনটাকে রিয়েল করলাম, কমপ্লেক্স থেকে রিয়েল করলাম, তাতে আমার কোনো কিছু ঘটে গেল কিনা, তাতে আমার কোনো ঘেটে কিছু আপাতত যায়নি এখনো পর্যন্ত। তাতে আমার দেখা যাচ্ছে যে আগেও আমি যে এনার্জিগুলো পেতাম এখন আমি সেই এনার্জিগুলোই পাচ্ছি এবং এনার্জির কোনো চেঞ্জ হয়নি, তার মানে আমার কোনো অসুবিধা নেই। তার মানে আমার ওই সুবিধাটা পেলাম, আমি সত্যি সত্যি কমপ্লেক্স থেকে রিয়েল করতে পারলাম কোনো কিছুকে না ঘাটিয়ে। সেটাই H অপারেটর আর L স্কয়ার অপারেটরের ক্ষেত্রে হলো। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য LZ অপারেটর। LZ অপারেটরের ক্ষেত্রে দেখা যায় যে LZ অপারেটরের ক্ষেত্রে এই 2p0 p+1 p-1 they are the eigenfunction of LZ operator, they are the eigenfunction of LZ আর কি অপারেটর, এইটা হয়। এবং এইগুলোর ক্ষেত্রে এবং সেক্ষেত্রে দেখা যায় যে তারা LZ অপারেটরের রেসপেক্টে ডিজেনারেট নয়, মানে LZ এর যে আর কি আইগেন ভ্যালুগুলো সবার ক্ষেত্রে সমান নয়। তার কারণ এটা তো খুব স্বাভাবিক যে
মানে এল জেড সেটা যদি 2p0 এর ওপর কাজ করে তাহলে ml ইন্টু এইচ ক্রস ইন্টু 2p0 দেবে। এবার mlটা এখানে কত, 0 ইন্টু এইচ ক্রস 2p0 এইটা দেবে। কিন্তু যদি এল জেড 2p+1 এর ওপর কাজ করে তাহলে সেটা হচ্ছে +1 ইন্টু এইচ ক্রস 2p0 দেবে। সিমিলারলি এল জেড সেটা যদি 2p-1 এর ওপর কাজ করে তাহলে মাইনাস ইন্টু এইচ ক্রস 2p-1 দেবে, সরি এটা 2p+1, 2p-1 দেবে অ্যান্ড সো অন, এইভাবে দেবে। এবং একই রকম ভাবে এল স্কোয়ার অপারেটর সেটা যেটা এল স্কোয়ার অপারেটর যেটা সেটা যদি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এল স্কোয়ার অপারেটর গুলো এরকম ভাবে এটা দেবে, এল জেড অপারেটর গুলো, এটা বোঝা গেল, এইটা এটা দেবে। আচ্ছা, কিন্তু এইখানে যদি এবার 2p(x) আর 2p(y) নিই, মানে এলজেড অপারেটর গুলো 2p0, 2p+1, 2p-1 টার এলজেড অপারেটরের আইগেন ফাংশন উইথ ডিফারেন্ট আইগেন ভ্যালু, বাট দে আর দ্য আইগেন ফাংশন অফ এলজেড অপারেটর। তাহলে এবার তাদের লিনিয়ার কম্বিনেশনটাও আইগেন ফাংশন হওয়া উচিত, মানে সেম আইগেন ভ্যালু, সেটাই তো আমাদের এই থিওরেমটা বলে। তাহলে এদের লিনিয়ার কম্বিনেশন মানে প্রথমত যদি আমি মানে 2p(z)টা যদি দেখি, 2p(z)টা তো কোনো লিনিয়ার কম্বিনেশন না, ওটা ডিরেক্টলি 2p0, তাই তো? তাহলে জেডটা যদি দেখি তাহলে সেক্ষেত্রে এই এল স্কোয়ার অপারেটর, সরি এল স্কোয়ার না, ওই তোমার হচ্ছে এল জেড অপারেটর সেটা যদি আমার 2p(z) এর ওপর কাজ করে তাহলে দেন এল জেড অপারেটর 2p(z) এর ওপর যদি কাজ করে তাহলে সেটা কি দেবে, 2p(z) এর ক্ষেত্রে একই রকম ভাবে ml ইন্টু এইচ ক্রস ইন্টু 2p(z), মানে এটা হচ্ছে 0 ইন্টু 2p(z) দিল। ঠিক আছে, এইটাও এই অবধি ঠিক থাকলো। বাট হোয়াট অ্যাবাউট দ্য এল জেড অপারেটর ইন অন 2px, এটা কি হবে? তাহলে এইটা হবে হচ্ছে এল জেড অপারেটর ইন্টু 2px, মানে হচ্ছে 2p+1 প্লাস 2p-1/2, এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু কি হবে, এটা ধরো হাফ করে দিলাম, এল জেড 2p+1 এর ওপর কাজ করে ml ইন্টু এইচ ক্রস 2p+1 দেবে, তার মানে এইচ ক্রস ইন্টু 2p+1 মাইনাস এটা -1 এর ওপর কাজ করে ml মানে -1 এইটার ক্ষেত্রে, তাহলে -1 ইন্টু এইচ ক্রস 2p-1 দেবে এইটা। তাহলে হচ্ছে এখান থেকে কি হলো, এইচ ক্রস বাই 2p+1 মাইনাস 2p-1, এইটা। তার মানে দিস ইজ নট ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট ইন্টু 2px, কারণ 2px টা তো ছিল 2p+1 প্লাস 2p-1/2, এবার 2টা যদি এর ভিতরে ঢুকিয়েও নি তাহলে এটা আসছে হচ্ছে 2p+1 মাইনাস 2p-1/2 আসছে। তার মানে এটা সামথিং নট ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট ইন্টু 2px, তার মানে এটা আইগেন ফাংশন হচ্ছে না। সিমিলারলি 2py এর ক্ষেত্রে দেখানো যাবে এটা আইগেন ফাংশন হচ্ছে না। তাহলে এই একটা প্রবলেম কিন্তু থেকে গেল, মানে ওয়েভ ফাংশনটা আমি আঁকতে পারলাম, আমি এখন মানে আমার আর কি লিনিয়ার কম্বিনেশন নিয়ে আমি কমপ্লেক্স থেকে রিয়েল করে নিলাম, রিয়েল করে নেওয়াতে আমার সুবিধাটা কি ছিল যে আমি যেন ওয়েভ ফাংশনটাকে আঁকতে পারি, সেটা আমি করতে পারলাম। এবং দেখলাম যে যদি অ্যাজ পার অ্যাজ এনার্জি এবং টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনসার্ন ততক্ষণ পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি পার্টিকুলারলি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের দিকে কনসেন্ট্রেট করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 2px and 2py এই যে লিনিয়ার কম্বিনেশনটা দে আর নট দ্য আইগেন ফাংশন অফ এল জেড অপারেটর। সেক্ষেত্রে এই প্রবলেমটা থেকে গেল। যদি আমি এইগুলো দিয়ে যদি আমি হচ্ছে এল জেড সম্পর্কে একটা আইডিয়া পেতে চাই সেটা আমি পেতে পারবো না, বাট 2pz দিয়ে যা হওয়া উচিত সেটা দিচ্ছে। কিন্তু যদি আমি সেই দিকে না তাকাই, অ্যাজ ফার অ্যাজ আমার টোটাল এনার্জি এবং টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, এবং টোটাল এনার্জি ইন টার্মস অফ রেডিয়াল পার্ট, টোটাল এনার্জি ইন টার্মস অফ অ্যাঙ্গুলার পার্ট, যেটা বেসিক্যালি আমার এল স্কোয়ার থেকে আসে, অ্যাজ ফার অ্যাজ দে আর কনসার্ন, তো অ্যাজ ফার অ্যাজ দে আর কনসার্ন ততক্ষণ পর্যন্ত আমার লিনিয়ার কম্বিনেশন নিলেও কোনো অসুবিধা নেই। প্লাস আমি যে প্রবলেমটা আমার ছিল ওয়েভ ফাংশন আঁকা নিয়ে সেটাও আমি এখন আঁকতে পারছি। তাহলে সেই সুবিধাগুলো আমার হলো উইথ দিস একটা ছোট অসুবিধা, ঠিক আছে? এবং তার সাথে এটা বুঝতে পারলাম কেন আমার হচ্ছে px py pz কে p+1 p-1 p0 p+1 p-1 কে কেন px py pz বলা হয়। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে এই অবধি?
ঠিক আছে এটা। তাহলে এই ওয়েভ ফাংশন সম্পর্কিত যা যা হয় সব বলা হয়ে গেল, সমস্ত কিছু বলা হয়ে গেল। এইবার হচ্ছে আমরা টোটাল ওয়েভ ফাংশন লিখবো। তার মানে এখন আমরা আর আর পার্ট জানি, থিটা পার্ট জানি, ফাই পার্ট জানি, সেগুলোকে আলাদা আলাদা করে লিখে ফেলেছি। টোটাল ওয়েভ ফাংশন কার অর্থ নর্মালাইজড হয় সেই ক্রাইটেরিয়া দেখে ফেলেছি। সেই ওয়েভ ফাংশন কার আইগেন ভ্যালু হয়, কার আইগেন ভ্যালু হয় না, সেগুলো সব ঘেটে লিখে ফেলেছি। এগুলো সমস্ত কিছু করে ফেলেছি। তাহলে এবার আমাদের নেক্সট কাজ কি? সবকিছু হয়ে গেছে। এবার নেক্সট কাজ হচ্ছে যার জন্য এত কিছু করলাম, প্লট আঁকা। তাহলে প্লট আঁকার জন্য টোটাল ওয়েভ ফাংশনের ম্যাথমেটিক্যাল ফর্ম নিতে হবে আর ছবি আঁকতে হবে। তাহলে সেই ছবি আঁকাটা আমরা পরের দিন করব। বাট এখানে জাস্ট আমি এখন লিখে রাখি যে অরবিটালস ইন রিয়েল ফাংশন, এইটা লিখে রাখি। তাহলে সেটা কি হবে, সেটা কি কি পেলাম এখন। তাহলে এইটা হচ্ছে আমার এন এর ভ্যালু, ধরো এল এর ভ্যালু আর এম এল এর ভ্যালু, আর এখান থেকে সাই এন এল এম এল আর থিটা ফাই টোটাল ওয়েভ ফাংশন। তাহলে এল এর ভ্যালু, যদি এন এর ভ্যালু 1 থেকে শুরু হবে তখন এল এর ভ্যালু 0ই হবে আর এম এল এর ভ্যালু 0 হবে। তাহলে তখন সেটা হচ্ছে সাই 1 0 0, যেটা বেসিক্যালি সাই 1s অরবিটাল। সেটা দেখতে হয় হচ্ছে এরকম টাইপের, 1/√পাই জেড বাই a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই a0। এইটা। তারপরে এন এর ভ্যালু যদি 2 হয়, এল এর ভ্যালু হতে পারে 0, তখন এম এল এর ভ্যালু হবে 0, তখন সাই 2 0 0, যেটা মানে হচ্ছে সাই 2s। তাহলে তার এটা হবে হচ্ছে 1/4√পাই ইন্টু জেড বাই a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই 2a0। এইটা হবে। আর আর এর ভ্যালু হতে পারে 1 হতে পারে, আর হচ্ছে গিয়ে তখন এম এল এর ভ্যালু হবে হচ্ছে 0 হবে, আর প্লাস মাইনাস 1 অবধি হবে। তার মানে এখানে হচ্ছে সাই 210, সাই 210, তাহলে এটা হবে হচ্ছে সাই 2p, সাই 2p হবে, সাই 2p অরবিটাল। এবং সাই 2p কি অত, এটা সাই 2p জেড, সাই 2p জেড, সেটার ভ্যালু হয় হচ্ছে, সেটার এক্সপ্রেশন হয় হচ্ছে 1/4/√2 পাই ইন্টু জেড বাই a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু জেড আর বাই 2a0, জেড আর বাই 2a, মানে এটা হচ্ছে জেড আর বাই 2a0 হবে না, 2টা মানে কোথাও কেটে যায়, হওয়া উচিত ছিল জেড আর বাই 2a0। তার মানে জেড আর বাই a0, জেড আর বাই a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই 2a0 ইন্টু কস থিটা, এইটা থাকে। আচ্ছা, প্লাস মাইনাস 1 হলে কি হবে? এটা হলো সাই আর কি এর জন্য হয়, জিরোর জন্য, এমএলটা জিরোর জন্য। আর হতে পারে এমএলটা প্লাস মাইনাস 1, তার মানে সাই 2 1 প্লাস মাইনাস 1। তার মানে এটা হতে পারে সাই মানে 2px হতে পারে, একটা থাকবে, আর একটা থাকবে -1 এর জন্য সাই 2py হতে পারে, এইটা একটা থাকবে। তাহলে এইটা হয় হচ্ছে 1/4√পাই ইন্টু জেড বাই a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু জেড আর বাই a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই 2a0 ইন্টু কি রেখেছিলাম, কস থিটা কস ফাই, এরকম আসে আর কি, কস থিটা কস ফাই। অন্যদিকে এইটা আসে হচ্ছে সেম, সব হবে 1/4√পাই √2 জেড বাই a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু জেড আর বাই a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই 2a0 ইন্টু এই দিকটা আসে কি রেখেছিলাম, এই লিনিয়ার কম্বিনেশনটায় আসে হচ্ছে সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা সাইন ফাই, এইভাবে, অ্যান্ড সো অন।
এইভাবে এগোবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো ভীষণ লজিক্যাল। 100 শুধুমাত্র আর ডিপেন্ডেন্ট পার্ট থাকবে, কারণ এটা তো 00। আচ্ছা, তারপরে 200 সেম, 210 এল ডিপেন্ডেন্ট পার্ট আসতে শুরু করলে, এই যে এল ডিপেন্ডেন্ট পার্ট আছে, যাকে 2p z, যেখানে কোনো ইমাজিনারি পার্ট থাকে না, সেটাই প্রথম থেকে বলে আসছি। আচ্ছা, 1 +-1 মানে একটা হবে +1, একটা হবে -1, একটা 2px হবে, সেটা প্লাস কম্বিনেশন, সেটা হচ্ছে cos থিটা cos ফাই, আর মাইনাস কম্বিনেশনটা sin থিটা sin ফাই। যদি আমি এটা না লিখতাম, যদি ইমাজিনারি পার্ট দিয়ে লিখতাম, তাহলে ই টু দি পাওয়ার প্লাস আই ফাই, ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, ওই টাইপের পার্ট একটা আসতো। কিন্তু আমি তো সেটা নিয়েই এতক্ষণ ধরে কথা বললাম, সেই জন্য আমি রিয়েল পার্ট দিয়ে লিখলাম। এবার যখনই আমার কাছে রিয়েল পার্ট আছে, পরের দিন আমরা কি করব, এই ওয়েভ ফাংশন গুলো নেব আর এদের প্লট আঁকার চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হুম। আচ্ছা।